জি, আমরা শুরু করতে পারি। আজকে আমাদের সুনির্দিষ্ট প্রতিকারের ৮৭ এর ১ম ক্লাস। সুনির্দিষ্ট প্রতিকারের আমরা ১ম এ বলেছিলাম যে, যেকোনো সাবজেক্ট পড়ার আগে ওই সাবজেক্টটাতে আসলে কি বোঝাতে চেয়েছে, কি বলেছে, সেই বিষয়টা আগে বুঝতে হবে। আপনি যদি শুরুতেই মুখস্থ করার টেনডেন্সি নিয়ে পড়তে বসেন, তাহলে সেটা দীর্ঘক্ষণ কিন্তু মনে থাকবে না। প্র্যাকটিক্যালি বুঝতে হবে। আমাদের যে বার কাউন্সিলে ৭ টা সাবজেক্ট আছে। এই ৭ টা সাবজেক্টের মধ্যে ২ টা সাবজেক্টে কি হয়? মামলা মোকদ্দমা দায়ের হয়। এর মধ্যে একটি হলো দণ্ডবিধি, আরেকটি হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। তাহলে যদি কেউ মার্ডার করে, যদি কেউ ছিনতাই করে, যদি কেউ দর্শন করে, যদি কেউ অপরাধ করে, তাহলে সেক্ষেত্রে মামলা দায়ের হয় দণ্ডবিধি আইনে। দণ্ডবিধি আইনে যদি মামলা হয়, তাহলে সেক্ষেত্রে বিচার হয় কোন আইনে? বিচার হয় হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে। আর মামলা করলেই তো হলো না একজন ব্যক্তির বিরুদ্ধে আসামি করে। প্রমাণও তো করতে হবে। তাহলে প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। ঠিক তেমনই মামলা, মোকদ্দমা, আমাদের সিভিল রিলেটেড ইস্যু যদি কোন তৈরি হয়, সেই ইস্যু নিয়ে আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে। আপনাকে জমি থেকে বেদখল করা হয়েছে, আপনার অধিকার তৈরি হয়েছে। আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন এই সুনির্দিষ্ট প্রতিকারে। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি মোকদ্দমা হয়, তাহলে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে সাক্ষ্য আইন ১৮৭২ এ। তার মানে একেবারে ট্রু সেন্স এ আমরা যদি বলি, আমাদের এই বার কাউন্সিলের যে ৭ টা সাবজেক্ট আছে, এই ৭ টা সাবজেক্টের মধ্যে ২ টা সাবজেক্টে মামলা মোকদ্দমা দায়ের হয়। তার মধ্যে একটি হলো দণ্ডবিধি, আরেকটি হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। তাহলে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন আমরা শুরুতেই যেটা বুঝতেছি এটা হলো একটি তত্ত্বগত আইন। এটা কিন্তু নট প্রসিডিউরাল ল। এটা কি ধরনের আইন? এটা হলো তত্ত্বগত আইন। তার মানে এই সাবজেক্টের বিভিন্ন সেকশনে কি হয়? দেওয়ানি মোকদ্দমা কিন্তু দায়ের হয়। তার মধ্যে বিখ্যাত যে সেকশন হলো ৮ ধারা, ৯ ধারা, সত্যসহ স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা হচ্ছে শুধুমাত্র দখল কোথায় আসলো? এই সুনির্দিষ্ট প্রতিকার আইন হলো ১৮৭৭ সালের আইন। অবশ্যই একটি ব্রিটিশ ল। সেই ব্রিটিশরা তৈরি করে গেছে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন। অনেক সাবজেক্ট ম্যাটার অনেক কিছু পড়ার সময় আপনাদের কাছে মনে হবে যে এগুলো তো অনেক পুরনো কথা। সেগুলো আমরা নতুন করে আঙ্গিকে সাজিয়ে পড়ব। দেখেন ১৮৭৭ সালে আইন করে গেছে। ওইটাতে কিন্তু আহামরি কোনো চেঞ্জ আসেনি। ২০০৪ সালে কিছু সংশোধন এসেছে। কিছু সাবসেকশন যুক্ত হয়েছে। একটা সাবসেকশন যুক্ত হয়েছে ২১ এর ক। কিন্তু ওই আইনটাই কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, যাই হোক আমরা পড়া শুরু করি। এই সুনির্দিষ্ট প্রতিকার আইন হলো ১৮৭৭ সালের ১ নং আইন এমসিকিউ ১ম প্রশ্ন। প্রত্যেকটা সাবজেক্টেই বেসিক কিছু বিষয় আছে। আ সে বিষয়গুলো আমরা পড়ব। প্রাথমিক তথ্য বলে এগুলোকে। তো এই প্রাথমিক তথ্যগুলো আমরা হচ্ছে খাতায় লিখে পড়ব। খাতায় লিখে যদি পড়ি তাহলে আপনাদের ইনশাআল্লাহ মনে থাকবে। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, এখন যেহেতু আমরা যথেষ্ট পরিমাণ সময় হাতে পেয়েছি, আমি আপনাদেরকে বার কাউন্সিলের যে ৭ টা পিডিএফ হ্যান্ড নোট দিয়েছি, এগুলো সবাই বই আকারে ৭ টা করে নিবেন। আর যাদের করতে সমস্যা হচ্ছে, এখন যেহেতু আপনাদের সময় আছে, আপনারা নির্দ্বিধায় আমার কাছ থেকে এই ৭ টা সাবজেক্টের শিট নিতে পারেন। আমি মনে করি ভালো হয়েছে। পড়ার জন্য অন্ততপক্ষে পরীক্ষায় পাস করার জন্য। এই ১৮৭৭ সালের ১ নং আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন। এটা প্রণয়ন হয় হচ্ছে ১৮৭৭ সালের কত তারিখে? হ্যাঁ, ৭ই ফেব্রুয়ারি তারিখে প্রণয়ন হয়। প্রণয়ন মানে হলো প্রকাশ হয়, পাস হয়, হ্যাঁ? আর কার্যকর হয় কত তারিখে? কার্যকর হয় হচ্ছে ১৮৭৭ সালের, সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? মানে যারা যুক্ত হয়েছেন ক্লাসে? জি স্যার, শোনা যায় স্যার। জি স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে। ভাই আনুমানিক কতদিন সময় পেতে পারি আমরা? ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। আশা রাখতেছি। জানুয়ারিতে হওয়ার একটা পসিবিলিটি আছে। যদিও হয় তাহলে শেষের দিকে। যেহেতু জাতীয় নির্বাচনের তফসিল হয়ে গিয়েছে, আপাতত পরীক্ষাটা একটু লেন্দি হতে পারে। এদিকে রিভিউ রেজাল্ট ঠিক আছে না তো? কিছু লাগবে? হ্যাঁ? হুম, এরকম হলে আমার তো সমস্যা হয়। বসতে হবে না যাইতে হবে? ঠিক আছে, তাহলে কার্যকর হয় কবে থেকে? কার্যকর হয় হচ্ছে ১৮৭৭ সালের ১লা মে তারিখ থেকে। হয় আপনাকে স্থিরভাবে বসতে হবে, না হলে যেতে হবে। এরকম করলে কিন্তু আমি ক্লাস নিতে পারব না। বুঝতে পারছেন? এই যে আপনি তো অস্থিরতা করতেছেন।
স্বাভাবিক থাকতে হবে। কোন সমস্যা আপনার? সমস্যা হলে বলতে পারবেন। ঠিক আছে। তাহলে কার্যকর হয় কবে থেকে? ১৮৭৭ সালের ১লা মে তারিখ থেকে। এই সুনির্দিষ্ট প্রতিকার আইন, প্রধানত তত্ত্বগত আইন, এই সুনির্দিষ্ট প্রতিকারে কি হয়? মোকদ্দমা দায়ের হয়। এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট ধারা কয়টি আছে? মোট ধারা আছে ৫৭ টি। মোট অধ্যায় কয়টি আছে? মোট অধ্যায় আছে হলো ১০ টি। সর্বশেষ সুনির্দিষ্ট প্রতিকার আইন সংশোধন হয় কত সালে? সর্বশেষ সংশোধন হয় হচ্ছে ২০০৪ সাল। ২০০৪ সালে। ১ ধারা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসার জন্য আপনাদের যেটা মনে রাখবেন, একটু আগেই বলে দিয়েছি। এই সুনির্দিষ্ট প্রতিকার আইন কার্যকর হয় কবে থেকে? সুনির্দিষ্ট প্রতিকার আইন কার্যকর হয় বা বলবৎ হয় হচ্ছে ১৮৭৭ সালের ১লা মে তারিখ থেকে। একটু লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখবেন, তাহলে মনে থাকবে। ১৮৭৭ সালের ১লা মে তারিখ থেকে কি হয়? এই সুনির্দিষ্ট প্রতিকার আইন কার্যকর। বলবৎ থাকবে। জি। বলবৎ আর কার্যকর কিন্তু একই কথা। ৩ ধারায় আছে ইন্টারপ্রিটেশন ক্লজ। জি। একটু মনোযোগ সহকারে শুনবেন। এটা যদি মনোযোগ সহকারে না শোনেন তাহলে কিন্তু অন্য জায়গায় পড়তে গিয়ে ভুল করবেন। একদম মনোযোগ সহকারে শুনবেন। এখানে বলা আছে বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা কি? এই যে আমার সামনে একটা পানির বোতল আছে। অনেক পানির বোতল দিয়ে নিচে আরো কিছু আছে, যেমন পেট্রোলিয়াম জেলি আছে। একটা তিব্বত পেট্রোলিয়াম জেলি, এখানেও টিএম লেখা আর বিএসটি এর অনুমোদন নেই, আবার আরো লেখা। আরেকটা আছে সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার, নিচে ছোট করে লেখা আছে টিএম। টিএম মানে হলো কি? ট্রেডমার্ক। মিউট করে রাখি প্লিজ। মিউট করে রাখি। এখন আ ২ টাই বাজারে ভালো চলে। যদিও তিব্বত পেট্রোলিয়াম জেলি একটু কম চলে, ভেসলিনটা বেশি চলে, মেরিল চলে। সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার পানিটা কিন্তু খুব ভালো চলে। এখন ঘটনা যেটা হলো, আমরা চিন্তা করলাম কতিপয় বেকার লোক, আমার সাথে আরো আলামিন ভাইকে নিয়ে নিলাম, যে আমাদের তো কাজ-টাজ নেই, তো কিছু একটা তো করা লাগে। তা আমরা চিন্তা করলাম পানির একটা ফ্যাক্টরি করব। সেম একই বোতল তৈরি করব। হ্যাঁ? একই নাম ব্যবহার করব, একই লোগো ব্যবহার করে বাজারে বিক্রি করা শুরু করব। সোজা কথা যেটা, নকল করব। এখন আমরা যে তাদের এই প্রোডাক্ট নকল করতে পারব না, এটা কিন্তু কোথাও বলা নাই। এই সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার, এটা হলো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একটা প্রোডাক্ট। হ্যাঁ, তাদের এই পণ্যটা আমরা কপি করতে পারবো না, নকল করতে পারবো না। এই মর্মে কিন্তু তাদের সাথে আমাদের কোনো চুক্তিবদ্ধ আমরা হই নাই। প্রকাশ্য অপ্রকাশ্য কোনো চুক্তি নাই। আছে কি? কোনো চুক্তি নাই। আমার আলামিন ভাইয়ের সাথে কিন্তু চুক্তি নাই। এবং নিষেধও নাই যে আমরা এটা কি করতে পারবো না, কপি করতে পারবো না। কিন্তু নিষেধ আছে। কিভাবে নিষেধ আছে? কারণ এখানে দেখেন ছোট করে লেখা আছে কিন্তু টিএম, একবারে কর্নারে ছোট্ট করে লেখা টিএম। টিএম মানে হলো কি? টিএম মানে হলো ট্রেডমার্ক। তাহলে তাদের এটা কি করা? আইন দ্বারা কার্যকর করা। অর্থাৎ ট্রেডমার্ক, প্যাটেন্ট অ্যান্ড ডিজাইন যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী তাদের এটা কি করা? তাদের এটা কিন্তু রেজিস্ট্রেশন করা। এখন এই অব্লিগেশন বা বাধ্যবাধকতার কথা যেটা হলো, এখানে বলা আছে বাধ্যবাধকতা মানে কি? বাধ্যবাধকতা হলো আইন দ্বারা কার্যকরযোগ্য। তাহলে এই তাদের এই পানির বোতল, এখানে টিএম লেখা আছে। তার মানে তাদের এটা কি? তাদের এটা আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য। আর এই যে আইন দ্বারা যা কার্যকরীকরণযোগ্য, এমন প্রতিটি কর্তব্যকেই বলা হয় কি? বাধ্যবাধকতা। তাহলে আমি যদি তাদের এটা কপি করি, আমি আর আলামিন ভাই বাজারে পানি বিক্রি করা শুরু করি। তাহলে সেই ক্ষেত্রে তারা আমাদের বিরুদ্ধে কিসের মামলা করতে পারবে? তারা আমাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলাও করতে পারবে, দেওয়ানি মামলাও করতে পারবে। তারা আমাদের বিরুদ্ধে প্রথমত যেটা করবে সেটা হলো নিষেধাজ্ঞার মামলা। নিষেধাজ্ঞার মামলা করে আমাদের এটা বন্ধ করবে। দ্বিতীয়ত হলো এই যে আমরা কপি করে বাজারে বিক্রি করছি। হ্যাঁ? তাদের কোম্পানির ক্ষতি হইছে। সেজন্য তারা ক্ষতিপূরণের মামলা করবে। আর তৃতীয়ত হলো যেহেতু আমরা ট্রেডমার্ক কপি করেছি, হ্যাঁ? সেজন্য আমাদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনেও কিন্তু খুব সম্ভবত 482 তে আপনার হচ্ছে ট্রেডমার্ক, প্রপার্টি মার্ক এগুলো নকল করার শাস্তি আছে। ২ বছরের কারাদণ্ড। তো আমাদের বিরুদ্ধে কিন্তু দণ্ডবিধি আইনেও মামলা হবে। তাহলে এই যে বাধ্যবাধকতা, এটা হলো কি? এটা হলো আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য। যদিও তাদের সাথে আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য কোনো চুক্তি নাই। দ্বিতীয়ত হলো ট্রাস্ট এবং ট্রাস্টি সংজ্ঞা দেয়া আছে। হোয়াট ইস ট্রাস্ট, হোয়াট ইস ট্রাস্টি। এখন আপনি সৌদি আরবে যাবেন উমরা হজ পালন করতে। আপনি নতুন। একেবারেই হচ্ছে iPhone এর যে লেটেস্ট ভার্সন, খুব সম্ভবত 17 আসেনি। 17 কি আসছে iPhone এর? না স্যার, এখনো 17 আসেনি। আচ্ছা, এখনো 17 আসেনি। ধরেন iPhone 17। কারণ আপনি নতুন কিনেছেন কিন্তু উমরা করতে যাবেন বা হচ্ছে ইউরোপে যাবেন ভ্রমণ করতে। ডিসেম্বর মাস কোর্ট কাচারি বন্ধ, আপনি ইউরোপে যাবেন। ভালো কথা। এখন আপনি চিন্তা করলেন যে আপনার যে iPhone 16 বা 17 Pro Max টা আছে সেটা আমাকে কি করবেন? দেখাশোনার দায়িত্ব দিয়ে যাবেন। আপনি যখন আবার চলে আসবেন, তখন আবার সেটা আপনার কাছ থেকে কি করবেন? আমার কাছ থেকে নিয়ে যাবেন। তাইলে এই যে ঘটনাটা ঘটলো, আপনি বিশ্বাস করে আমাকে আইফোনটা দিয়ে গেলেন।
তাহলে এই যে iPhone এটা কি? এটা হলো কি ট্রাস্টেড প্রোডাক্ট অর্থাৎ ট্রাস্ট হলো কি বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানা। এই যে আপনি আপনার যে iPhone আমাকে দিলেন, এই যে মালিকানাটা, এই মালিকানাটাই হলো কি? এই মালিকানাটাই হলো ট্রাস্ট। আর ট্রাস্টি কে? হু ইজ ট্রাস্টি? ট্রাস্টি হলাম আমি। এই যে আপনি আপনার iPhone 17 বা 16 Pro Max আমাকে দেখাশোনার দায়িত্ব দিলেন। আমি বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকারী হলাম। তাহলে এই যে আমি বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকারী হলাম, আমি কি? আমি হলাম ট্রাস্টি বা জিম্মাদার। আরেকটা এমসিকিউ পরীক্ষায় এখানে কোয়েশ্চেন আসতে পারে। এখানে বলা আছে সেটেলমেন্ট বা পত্তনি। পত্তনি বা সেটেলমেন্ট কি? পত্তনি বা সেটেলমেন্ট হলো একটি লিখিত দলিল। জাস্ট এমসিকিউর জন্য এতটুকু মনে রাখলেই হবে। যে পত্তনি কি? পত্তনি হলো একটি লিখিত দলিল। সেটেলমেন্ট কি? একটি লিখিত দলিল। ২ টা উদাহরণ আছে এখানে। ২ টা উদাহরণ গল্প আকারে বলব। এখানে দেখেন ১৮৭৭ সালের আইন। ১৮৭৭ সালে আমাদের এই ভারতীয় উপমহাদেশ কে শাসন করত? ইংরেজরা ব্রিটিশরা শাসন করতো, ব্রিটিশরা ব্রিটিশরা শাসন শাসন করতো করতো। স্যার। ব্রিটিশরা শাসন করত। তাহলে ব্রিটিশরা আমাদেরকে দিয়ে কি চাষ করাতো? নীল ব্রিটিশরা আমাদেরকে দিয়ে নীল চাষ নীল চাষ চাষ করাতো। করাতো। দেখেন করাতো। এখানে নীল কারখানার কিন্তু উদাহরণ দেয়া আছে, তাই না? তারপরে হলো ১৮৭৭ সাল অনেক আগে। তখন এত তো চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না। তখন কি ছিল? কবিরাজ ছিল, বৌদ্ধ ছিল, আরো কত কিছু ছিল। আধ্যাত্মিক উপদেষ্টা ছিল, আইনগত চিকিৎসক ছিল। তাইলে আপনার চিকিৎসক বা আধ্যাত্মিক উপদেষ্টা এগুলো হলো ধরেন ডাক্তার। আর নীল কারখানা ধরেন হচ্ছে কি তো এখন তো আর নীল কারখানা নাই। আছে? নাই। তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা কি হবে? ধরেন হচ্ছে একটা ফার্নিচার কোম্পানি। এই ২ ভাবে আমরা হচ্ছে উদাহরণটা বলব। তাহলে রহিম সাহেব যে কারো নাম মেনশন না করি। ধরেন মিস্টার এক্স। হ্যাঁ? মিস্টার এক্স দীর্ঘদিন ধরে কি? মিস্টার এক্স দীর্ঘদিন ধরে অসুস্থ। সে স্থানীয়ভাবে বিভিন্ন ডক্টরের শরণাপন্ন হচ্ছে। দীর্ঘদিন ধরে সে আপনার হচ্ছে কি করতেছে? ট্রিটমেন্ট করতেছে কিন্তু দিন শেষে যোগফল শূন্য। অর্থাৎ সে কোনভাবে সুস্থ হতে পারতেছে না। এখন সে সিদ্ধান্ত নিল যে, "না ঠিক আছে আমি আর এই এলাকায় চিকিৎসা করব না। আমি শহরে যাব, ঢাকায় যাব। ঢাকায় গিয়ে বড় কোনো হসপিটালে আমি ডক্টরের শরণাপন্ন হব।" হ্যাঁ, সে তার দূরসম্পর্কের আত্মীয়ের মাধ্যমে জানতে পারে যে ঢাকায় একটি বড় ডক্টর আছে। তার নাম হলো মিস্টার ওয়াই। এখন এই মিস্টার এক্স, মিস্টার ওয়াই ডক্টরের কাছে শরণাপন্ন হলেন। এখন শরণাপন্ন হওয়ার পর মিস্টার ওয়াই মিস্টার এক্স এর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিলেন। তার মধ্যে রক্তের পরীক্ষা, আরো বিভিন্ন পরীক্ষা দিলেন। একটা পরীক্ষা দিলেন এইডস/আইভি। অবশেষে মিস্টার এক্স এর কি ধরা পড়ল? এইডস/আইভি ধরা পড়ল। এইডস/আইভি রিপোর্টটা যেই পেজে হয়েছে সেই রিপোর্টটা ডক্টর সাহেবের হাতে। ডক্টর সাহেবের হাতে দিয়ে বলতেছে যে, "মিস্টার এক্স আপনার তো এইডস/আইভি হইছে। এখন আমাকে ৳১০,০০,০০০ দিতে হবে। না হলে কিন্তু আমি ডক্টর আপনার এই যে রিপোর্ট এটা যে Facebook এ তুলে ছবি তুলে মোবাইল দিয়ে ছবি তুলে Facebook এ সাথে আপলোড করে দিব। না হলে আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু ৳১০,০০,০০০ দিতে হবে। আপনার যে এইচআইভি হইছে সেটা কিন্তু আমি জানায় দিব।" তাহলে মিস্টার এক্স চিন্তা করলো, আমি বিশ্বাস কইরা ডক্টরের কাছে গেলাম। ঢাকার ডক্টর আমার রোগ নির্ণয় করলো। কিন্তু সে এখন আমাকে কি করতেছে? হুমকি দিচ্ছে তার টাকা দিতে হবে। তাহলে একেবারেই ট্রু সেন্স এ আমরা যদি বলি এইখানে মিস্টার ওয়াই এর ক্যারাক্টার বা ডক্টরের ক্যারাক্টারটা কি হবে এখানে? ডক্টর হবেন একজন জিম্মাদার। কারণ বিশ্বাস করেই তো আপনি গিয়েছিলেন, মিস্টার এক্স গিয়েছিল। তাহলে সে কি করতেছে? বিশ্বাসের কিন্তু বরখেলাপ করতেছে। তাহলে এখানে ডক্টরের ক্যারাক্টারটা কি হবে? ডক্টরের ক্যারাক্টার হবে, ডক্টর হবেন একজন জিম্মাদার। তাহলে ডক্টরের কাছে যে ডকুমেন্টটা আছে মিস্টার এক্স এর, এটা কি হিসাবে থাকবে তার কাছে? এটা জিম্মার প্রপার্টি হিসাবে থাকবে। তাহলে জিম্মার প্রপার্টি এই ক্ষেত্রে মিস্টার এক্স ডক্টরের বিরুদ্ধে কিসের মামলা করতে পারবেন? যে মামলার বিষয়ে কিন্তু আমরা পরে আসবো। একটু আগে আলোচনা করে দিচ্ছি। সেকশন ৩ এ কিন্তু মামলার কথা বলা নাই। জাস্ট ডেফিনিশন এর কথা বলা আছে, ক্যারেক্টারিস্টিক এর কথা বলা আছে। তাহলে মিস্টার ওয়াই এর এখানে হবে কি? সে হবে কি একজন জিম্মাদার। একজন ডক্টর কি হবেন? ডক্টর হবেন একজন জিম্মাদার। তাহলে ডক্টর যে জিম্মাদার হবেন, এক্ষেত্রে মিস্টার এক্স এর করণীয় কি? আপনারা কোয়েশ্চেন করতে পারেন, সেজন্য বলে দিচ্ছি। মিস্টার এক্স কি করতে পারবেন? মিস্টার ওয়াই এর বিরুদ্ধে, ডক্টরের বিরুদ্ধে হলো স্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করতে পারবেন। পার্মানেন্ট ইনজাংশন এর মামলা দায়ের করতে পারবেন যাতে ডক্টর সেগুলো কি না করে? ডক্টর সেগুলো ভাইরাল না করে, ফেসবুকে প্রকাশ না করে। তাছাড়া আরো কিছু করতে পারবেন। কি করতে পারবেন? তাছাড়া হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মোকদ্দমা কিন্তু দায়ের করতে পারবেন। বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলাও করবেন। আচ্ছা। বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করে তখন হচ্ছে ডক্টরের কাছে যত ডকুমেন্ট আছে সেগুলো যাতে কি হয়? হুম? সেগুলো যাতে নিশ্চিহ্ন করে দেয়া হয় সেজন্য আপনি ৫৪ ধারায় ১ম এ হলো আ আপনার হচ্ছে কি চাবেন? ৫৪ ধারায় স্থায়ী নিষেধাজ্ঞা চাবেন, তারপরে ৫৫ ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চাবেন।
দ্বিতীয় উদাহরণ দেখেন বলা আছে, তাহলে এখানে আমরা এই উদাহরণ থেকে যেটা শিখলাম সেটা হলো ডক্টরের ক্যারেক্টার হলো ডক্টর একজন জিম্মাদার। দ্বিতীয় উদাহরণে দেখেন যে নীল কারখানার ম্যানেজার, এখানে ধরেন XYZ ফার্নিচার কোম্পানির ম্যানেজার। তাহলে আপনি XYZ ফার্নিচার কোম্পানির মালিক। আপনি ঢাকার ধরেন হচ্ছে মৌচাক শাখার বা মালিবাগ শাখায় একটা নতুন শাখা করেছেন। সেখানে একজন ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দিয়েছেন। কি দিয়ে নিয়োগ দিয়েছেন? ম্যানেজার নিয়োগ দিয়েছেন। দিতেই পারেন। কারণ ব্রাঞ্চ তো আর এমনিতে এমনিতে চলবে না। সেখানে একজন কি লাগবে? সেখানে একজন ম্যানেজার লাগবে। তাহলে মিস্টার এক্স কে আপনি কি করলেন? আপনার XYZ ফার্নিচার কোম্পানিতে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে নিয়োগ দিলেন বিশ্বাস করে। তাহলে এখানে মিস্টার এক্স এর ক্যারেক্টার কি হবে? যিনি আপনার কোম্পানিতে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে নিয়োগ হলেন, তার ক্যারেক্টার হবে তিনি একজন জিম্মাদার। এখন আপনি যখন তাকে নিয়োগ দেন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে, আপনি তাকে বলেছিলেন যে হ্যাঁ, আপনি কি করতে পারবেন? আ আ প্রোডাক্ট বিক্রি করার সময় আপনি হলো 15% পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারবেন। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবেন? আপনি যখন আমাদের এই কোম্পানির XYZ কোম্পানির ফার্নিচার বিক্রি করবেন, আমাদের কোম্পানির প্রোডাক্টের গায়ে যে রেট দেয়া আছে, গায়ে রেটের উপর আপনি 15% পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারবেন। এটা ব্রাঞ্চ ম্যানেজারকে ক্ষমতা দেয়া আছে। এখন ব্রাঞ্চ ম্যানেজার কি করে? প্রোডাক্ট বিক্রি করে হচ্ছে 10% ডিসকাউন্টে। বড় একটা কর্পোরেট কোম্পানি থেকে ৳১,০০,০০,০০০ অর্ডার পাইলো, সেখানে উনি 10% ডিসকাউন্ট দিল। কিন্তু মূলত যে XYZ কোম্পানি সেখানে উনি কি করলেন? ওইখানে উনি অর্ডার কাটলেন 15% ডিসকাউন্ট দিয়ে। এখন বাকি যে 5% টাকা, এই 5% টাকা কোথায় চলে গেল? এই 5% টাকা চলে গেল ঢাকার ওই মালিবাগ শাখার যে XYZ ফার্নিচার কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার, সে ব্রাঞ্চ ম্যানেজারের পকেটে। তাহলে এই 5% টাকা এই ম্যানেজারের কাছে কি হিসাবে থাকবে বলেন তো? ম্যানেজারের এখানে ক্যারেক্টারিস্টিক কি হবে? ম্যানেজারের এখানে ক্যারেক্টারিস্টিক হবে, ম্যানেজার কি হবেন? ম্যানেজার হবেন একজন জি জিম্মাদার। না। ৪ ধারায় বলা আছে সেভিংস বা সংরক্ষণ। এই সুনির্দিষ্ট প্রতিকার আইন কয়টি বিষয়ের উপর প্রভাব ফেলবে না? কয়টি বিষয়ে প্রযোজ্য হবে না? সুনির্দিষ্ট প্রতিকার আইন হলো ৩ টি ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমাদের তামাদি আইনে ২৯ ধারায় কি আছে? ২৯ ধারায় আছে সেভিংস। আর এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের কয় ধারায় সেভিংস আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের হলো ৪ ধারায় কি আছে? ৪ ধারায় সেভিংস আছে। তাহলে সেভিংস মানে কি? সংরক্ষণ। কয়টি ক্ষেত্রে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না? আপনারা বলেন তো? ৩ টি ক্ষেত্রে স্যার। ৩টি ৩ ক্ষেত্রে টি স্যার। ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসবে। ৩ টি ক্ষেত্রে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। কোন ৩ টা ক্ষেত্রে? ১ম এই বলা আছে চুক্তি নয় অঙ্গীকার। আপনার বাড়ি আপনি আপনার বন্ধুর কাছে বিক্রি করবেন। খুবই বিশ্বস্ত বন্ধু। অনেকগুলো বাড়ি আছে, একটা বাড়ি ছেড়ে দিবেন। এখন বন্ধুর সাথে একটা অঙ্গীকারনামা করলেন যে বাড়ি ৳২০,০০,০০০ র বিনিময়ে কি হবে? বিক্রি করবেন। তাহলে এই অঙ্গীকারনামার ক্ষেত্রে কি সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে? আপনি জাস্ট কম্পিউটার দোকানে গেছেন, গিয়ে হচ্ছে কি করছেন? লেখালেখি করছেন, একটা অঙ্গীকারনামা করছেন। কিন্তু চুক্তি করেননি এবং সেই চুক্তি আপনি রেজিস্ট্রেশনও করেন। তাহলে আপনার চুক্তি নয়, শুধুমাত্র অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকার বিষয়ে কি হবে না? এই সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। দ্বিতীয়ত বলা আছে দেখেন কেবলমাত্র নির্দিষ্ট কার্য সম্পাদন ব্যতীত। তাহলে যেখানে অন্য কোনোভাবে কি করা যায়? অন্য কোনোভাবে প্রতিকার দেয়া যায়। সুনির্দিষ্ট কার্য সম্পাদন ব্যতীত অন্যভাবে যেখানে প্রতিকার দেয়া যায়, সেখানে কি হবে না? সেখানে আপনার আ সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। যেমন ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেয়া যাচ্ছে। হ্যাঁ? সেখানে কি হবে না? সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। তৃতীয়ত বলা আছে আমরা সবাই জানি, একটা দলিল যদি হয়, সেই দলিলটা কি হতে হবে? ১৯০৮ সালের যে রেজিস্ট্রেশন আইন আছে, সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রিকৃত হতে হবে। এখন দলিল হয়েছে। দলিলটা ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রিকৃত হয়নি। তাহলে সেই দলিলের বিষয়ে কি সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে? সেই দলিলের বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইন কি হবে না? প্রযোজ্য হবে না। সেকশন 5 এ বলা আছে স্পেসিফিক রিলিফ হাউ গিভেন। সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি কয়টি? সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি হলো ৫ টি। এমসিকিউ পরীক্ষায় আসে। স্পেসিফিক রিলিফ হাউ গিভেন। সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি কয়টি? উত্তর কি হবে? সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি হলো ৫ টি। কয়টি পদ্ধতিতে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়? ৫ টি পদ্ধতিতে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। তাহলে সেগুলো কি? ক নাম্বারে হলো কোন সম্পত্তির দখল গ্রহণ করে তারপরে কি? দাবিদারকে অর্পণ। তাহলে ১ম টা কি? দখল গ্রহণ করে অর্পণের মাধ্যমে কি করা যায়? অর্পণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। যেমন আপনি ধরেন হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকারের ৮ ধারায় সত্যসহ স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করেছেন। তাহলে সেই সম্পত্তি আদালত আগে কি করবেন? আদালত আগে আপনার হচ্ছে দখল গ্রহণ করবেন।
তারপরে সেটা কি করবেন? আপনি হলেন দাবিদার, আপনাকে অর্পণ করবেন। কালকে সকাল ৯:৩০ এ চলে আসবেন ১০টার ভিতরে, হ্যাঁ? বাড়িতে এসে পড়বেন। ঠিক আছে। তাহলে প্রথমত হলো ভাইয়া কোন হ্যাঁ, বলেন। এক একটা কথা বলছিলাম ওই যে কালকে তো গ্রুপে পরীক্ষাটা দিতে পারি নাই। আবার যদি কালকে পরীক্ষাটার সাথে যদি আজকে দিয়ে লিংক দিতে দিতেন। পারবেন। লিংক আছে গ্রুপে, হ্যাঁ? গ্রুপে লিংক দেয়া আছে, ডিলিট করা হয়নি। মানে আজকে ওটা তো তো ঢুকতে পারছি না আমি। মানে ওই লিংকটাতে কি সমস্যা দেখাচ্ছে? আচ্ছা আমি কি তাহলে একাই হচ্ছে ওই পারছি না? গ্রুপে যে সানোয়ার আছে, হ্যাঁ? সানোয়ার নামে অ্যাসিস্ট্যান্ট আছে, ওকে একটু মেসেজ দিবেন। ও হচ্ছে আমাদের এই বিষয়গুলো দেখে আরকি, হ্যাঁ? ও জি, আজকে জি। বন্ধ তো ১৬ ডিসেম্বরের কারণে আজকে অফিস বন্ধ ছিল আপনারা জানেন। হ্যাঁ, কিন্তু আপনাদের ক্লাসটা যেহেতু আজকে বন্ধের দিন আশা করি সবার জন্য ভালো হবে বন্ধের দিনে। ওকে। তাহলে সেকশন 5 এ বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি কয়টি? সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি হলো ৫ টি। ৫ টি পদ্ধতিতে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। প্রথমত হলো কি দখল গ্রহণ করে দাবিদারকে অর্পণ। আপনারা একটু লাল কালি দিয়ে দাগাবেন ৫ টা পয়েন্ট মনে রাখার জন্য। আ দাগ দিবেন হচ্ছে গ্রহণ এবং গোল করে দাগ দিবেন এবং অর্পণ। তাহলে গ্রহণ করে অর্পণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। ২ নম্বরে বলা আছে যা করবার ব্যাপারে বাধ্যবাধকতা আছে একটি পক্ষে তেমন কাজের আদেশ প্রদানের মাধ্যমে। তাহলে দেখেন এই সেকশন 5 এ কি পয়েন্ট গুলো হলো ক নাম্বারে হলো গ্রহণ অর্পণ। খ নাম্বারে হলো কি? আদেশ। আর গ তে বলা আছে যা না করবার ব্যাপারে বাধ্যবাধকতা আছে একটি পক্ষকে তেমন কাজের বিরতের দ্বারা বা নিষেধের দ্বারা। তাহলে আপনার তৃতীয়ত দাগ দেবেন হচ্ছে বিরতের দ্বারা আপনারা অবলিক দিয়ে লিখতে পারেন হচ্ছে কিসের দ্বারা? নিষেধের দ্বারা। কি দিয়ে লিখতে পারেন? নিষেধের দ্বারা। নিশ্চয়। আচ্ছা চতুর্থত বলা আছে কৌতুকপূর্ণ রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য প্রকারে পক্ষসমূহের অধিকার নির্ণয় বা ঘোষণার দ্বারা। তাহলে চতুর্থত কিসের দ্বারা? চতুর্থত হলো ঘোষণার দ্বারা। আর পঞ্চমত হলো কি? রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের দ্বারা। তাহলে দেখেন ৫ টা কিওয়ার্ড এখানে গ্রহণ, অর্পণ, আদেশ, নিষেধ, ঘোষণা এবং হচ্ছে কি? রিসিভার বা তত্ত্বাবধায়ক। এই ৫ টা পদ্ধতিতে কি করা হয়? সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়। তাহলে এই ৫ টার মধ্যে আদেশাত্মক কয়টি? এই ৫ টার মধ্যে আদেশাত্মক হলো ৪ টি। আর নিষেধাত্মক কয়টি? হুম? হ্যাঁ, এই ৫ টার মধ্যে আদেশাত্মক হলো ৪ টি আর নিষেধাত্মক হলো ১ টি। নিষেধাত্মক কয়টি? নিষেধাত্মক হলো ১ টি। নিষেধাত্মক কোনটা? নিষেধাত্মক হলো ৫ এর গ। ৫ এর গ তে কি বলা আছে? যা না করবার ব্যাপারে বাধ্যবাধকতা আছে একটি পক্ষকে তেমন কাজের বিরতের দ্বারা যে প্রতিকার মঞ্জুর করা হয় তাকেই বলা হয় কি? আপনার নিরোধমূলক প্রতিকার। সেই নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা। দেখেন এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে নিরোধক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ এর সংজ্ঞা কোথায় আছে? উত্তর কি হবে? উত্তর হবে সেকশন 6 এ আছে। ৬ ধারায় আছে। স্যার 6 এ আছে স্যার। প্রিভেন্টিভ রিলিফ এর ডেফিনিশন কোথায় আছে? প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধক প্রতিকারের সংজ্ঞা আছে কত ধারায়? ৬ ধারায়। নিরোধক প্রতিকার কাকে বলে? ৫ এর গ মতে যে প্রতিকার প্রদান করা হয় তাকেই বলা হয় কি? তাকেই বলা হয় নিরোধক প্রতিকার। সেকশন 7 থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে, এমসিকিউ পরীক্ষায় গিয়ে দেখবেন যে তুলে দিয়েছে যে রিলিফ নট গ্রান্টেড টু এনফোর্স পিনাল ল। এটা হুবহু তুলে দিবে। হুবহু তুলে দিয়ে বলবে কত ধারায় আছে। শুধুমাত্র দণ্ডমূলক আইন কার্যকর উদ্দেশ্যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না। কত ধারায় আছে? সেকশন 7 এ আছে। এমসিকিউ পরীক্ষায় আপনাদের ৮ ধারা থেকে ৮ ধারা এবং ৯ ধারা খুবই ইম্পোর্টেন্ট। এখানে একটা পার্থক্য আমরা পড়ব কিছুক্ষণ পরে। সেই পার্থক্য থেকে মোটামুটি কনফার্ম কিন্তু কোশ্চেন আসবে। ৮ ধারায় কি বলা আছে? ৮ ধারায় বলা আছে, "A person entitled to the possession of specific movable property may recover it in the manner prescribed by the Code of Civil Procedure." এখানে যে কোড অফ সিভিল প্রসিডিউর এখানে কিন্তু কি থাকবে? এখানে কিন্তু ডট থাকবে। এমসিকিউ পরীক্ষায় গিয়ে দেখবেন যে তুলে দিয়েছে A person entitled to the possession of specific movable property may recover it in the manner prescribed by the ড্যাশ। তাহলে ড্যাশের জায়গায় কি হবে? ডটের জায়গায় অপশনে দেয়া থাকবে সিভিল প্রসিডিউর, অপশন দেয়া থাকবে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, অপশন দেয়া থাকবে এভিডেন্স অ্যাক্ট, অপশন দেয়া থাকবে কি? আপনার ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে যে এখানে সিভিল প্রসিডিউর আছে। হ্যাঁ, সিভিল প্রসিডিউর। তাহলে আপনার ৮ ধারায় আপনি যে মামলাটা করবেন সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির সত্য সদখল পুনরুদ্ধার
সেই সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা করার পর আপনার সেই সম্পত্তিটা কোন আইন অনুযায়ী রিকভারি হবে? দেওয়ানি কার্যবিধি ১৯০৮ মোতাবেক নির্দিষ্ট পদ্ধতি। তাহলে আমরা যে বলেছি, দেখেন আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন হলো তত্ত্বগত আইন। এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোকদ্দমা দায়ের করবেন। কিন্তু বিচার হবে কোন আইনে? বিচার হবে কিন্তু দেওয়ানি কার্যবিধি। তাহলে সম্পত্তি রিকভারি হবে কোন আইনে? সম্পত্তি রিকভারি হবে এই দেওয়ানি কার্যবিধি অনুযায়ী। তাহলে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধি ১৯০৮ মোতাবেক তার স্থাবর সম্পত্তি কি করবেন? পুনরুদ্ধার করবেন। এখানে এমসিকিউ পরীক্ষার জন্য আরো অনেকগুলো ইনফরমেশন আছে। সেই ইনফরমেশন গুলো আমরা একটু পরে পার্থক্য আকারে পড়ব। ৯ ধারায় বলা আছে, ধরেন সকিনা বিবি রাস্তার পাশে দীর্ঘদিন ধরে টং দোকান চালায়, সরকারি জমি। তাহলে সকিনা বিবিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে কি করলেন? বেদখল করলেন। সকিনা বিবি আপনার কাছে আসলেন। এই ক্ষেত্রে কি ৯ ধারায় মামলা দায়ের করা যাবে? সকিনা বিবি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন? না, সরকারের না বিরুদ্ধে যাবে না। সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। এখন সকিনা বিবি রহিমের সম্পত্তিতে দীর্ঘদিন ধরে আপনার হচ্ছে চা পান সিগারেটের দোকান চালায় আমাদের অফিসের সামনে। এখন সকিনা বিবি অন্যায়ভাবে কি হইলেন? হ্যাঁ, আপনার হচ্ছে করিম কর্তৃক বেদখল হইলেন। করিম আইসা বলল যে, "আমি রহিমের কাছ থেকে জমি কিনছি। তুমি কি এখান থেকে যাও, ভাগো।" এই কথা বলে তাকে বেদখল করলেন। এখন সকিনা বিবি কাঁদতে, কাঁদতে আপনার চেম্বারে আইসা বললেন যে, "স্যার এই তো ঘটনা। আপনি তো জানেন স্যার আমি এখানে দীর্ঘদিন ধরে চা পান সিগারেট বিক্রি করি আপনার চেম্বারের দিকে। এই জমিটা হলো রহিমের।" কিন্তু ঘটনা যেটা হলো, হ্যাঁ, করিম আইসা সে বলতেছে যে, "এই জমি নাকি সে রহিমের কাছ থেকে কিনছে। এখন আমারে বেদখল করছে। স্যার আমারে বাঁচান।" কি করতে পারবেন বলেন তো? আসছে কিন্তু পরীক্ষায়, গল্প কিন্তু বানিয়ে বলিনি। গল্প কি বানিয়ে বলেছি? আপনাদের লিখিত ৪২ ধারা পরীক্ষায় ২ বার আসছে। স্যার কি করতে পারবেন? ৪২ এই যে আপনাকে বেদখল করেছে। সকিনা বিবিকে স্যার, এটা বেদখল ৯ করেছে। ধারা মামলা করা যাবে স্যার। ভেরি গুড। ৯ ধারায় কি করা যাবে? ৯ ধারায় কিন্তু মামলা দায়ের করা যাবে। তাহলে সকিনা বিবির মামলা কি করা যাবে। জি, একটু আমাকে বলতে দেন। সকিনা বিবির কি ওইখানে সত্য ছিল? বলেন তো? ওইখানে কিন্তু জি না। না হ্যাঁ, সত্য সত্য ছিল নাই। না। কিছুই নাই। শুধু কি ছিল বলেন তো? শুধুমাত্র দখল ছিল। দখল ছিল। তাহলে দখল এই ছিল ৯ ধারায় কি বলা আছে দেখেন। ৩ টি কারণে যথোপযুক্ত আইনগত পন্থা ব্যতীত কোন ব্যক্তিকে তার যদি অনিচ্ছায় কোন স্থাবর সম্পত্তি থেকে বেদখল করা হয়, তাহলে যথোপযুক্ত আইনগত পন্থা ব্যতীত যদিও এখানে সকিনা বিবির ওই সম্পত্তিতে কি নাই? ওই সম্পত্তিতে স্বত্ব বা মালিকানা নাই। শুধু কি আছে তার? শুধু আছে দখল। এখন শুধুমাত্র দখল থাকার কারণে তাকে যদি তার অনিচ্ছায় ওই সম্পত্তি থেকে বেদখল করা হয়, তাহলে সেক্ষেত্রে সে কি করতে পারবেন? দখল পুনরুদ্ধারের কি করতে পারবেন? দখল পুনরুদ্ধারের করতে পারে মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে সকিনা বিবির আপনার কাছে মনে হতে পারে প্রবলেম কোয়েশ্চেন এর মধ্যে যে এই সম্পত্তি তো তার কোনো সত্ত্ব বা মালিকানা নাই। সত্ত্ব মালিকানা না থাকা সত্ত্বেও তারপরে সে কি করতে পারবে? এই ৯ ধারায় কিন্তু মামলা করে সেই সম্পত্তি সে কিন্তু পুনরুদ্ধার করতে পারবে। তাহলে এই ৯ ধারার মামলার ক্ষেত্রে তামাদির মেয়াদ কতদিন? তামাদিনের অনুচ্ছেদ ৩ অনুযায়ী ৯ ধারার মামলার তামাদির মেয়াদ হলো ৬ মাস। ৯ ধারার মামলার কোর্ট ফি কি? ৯ ধারার মামলার কোর্ট ফি হলো মূল্যানুপাতিকের অর্ধেক। ৯ ধারার মামলা করে আপনি যদি হেরে যান, অর্ধেক। হুম, ৯ ধারার মামলায় আপনি যদি হেরে যান তাহলে প্রতিকার কি? প্রতিকার হলো আপনি কি করতে পারবেন? হাইকোর্ট বিভাগে কি করতে পারবেন? হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করতে পারবেন। রিভিশন দরকার কোথায় রিভিশন দায়ের করা যাবে? ৯ ধারা মামলা হেরে গেলে হাইকোর্ট হাইকোর্ট বিভাগে বিভাগে। কিন্তু রিভিশন দায়ের করা যাবে। ৯ ধারায় আপনাকে কি প্রমাণ করতে হবে? ৯ ধারায় আপনাকে হচ্ছে দখল বেদখল প্রমাণ করতে হবে। এই সকিনা বিবিকে এখানে কি প্রমাণ করতে হবে এই মামলায়? সকিনা বিবিকে প্রমাণ দখল করতে হবে যে দখল তার ওই বেদখল সম্পত্তিতে কি ছিল? দখল ওই সম্পত্তিতে শুধুমাত্র তার দখল ছিল। এইখানে ৯ ধারায় যদিও সত্যের অজুহাত খাড়া করে যে ব্যক্তি বেদখল করেছে করিম, সেই সত্যের অজুহাত কি টিকবে? সেই সত্যের অজুহাত কিন্তু টিকবে না। এই ৯ ধারার মামলায় বিবেচ্য বিষয় হলো শুধুমাত্র কি? শুধুমাত্র দখল বেদখল। আদালত দেখবে বেদখল কার দখল ছিল আর কার দখল নেই। এখন আপনি ৯ ধারার মামলা করে যদি হেরে যান, পরবর্তীতে আবার কি করতে পারবেন? পরবর্তীতে আবার কিন্তু ৮ ধারায় মামলা করতে পারবেন। আর ৮ ধারার মামলা করে হেরে গেলে পরবর্তীতে কি ৯ ধারায় মামলা করা যাবে? ৮ ধারায় মামলা করে হেরে গেলে যাবে পরবর্তীতে না আর কি যাবে না। করা যাবে না? ৯ ধারায় কিন্তু মামলা দায়ের করা যাবে না। আমরা এখন পড়ব ৮ ধারা এবং ৯ ধারার পার্থক্য। এই পার্থক্যটা থেকে মোটামুটি কনফার্ম ১০০% ই একটা এমসিকিউ কিন্তু ইনশাআল্লাহ আসবে। তাহলে ৮ ধারার মামলার নাম কি? ৮ ধারার মামলার নাম হলো স্থাবর সম্পত্তির স্বত্বসহ বা মালিকানা সহ দখল পুনরুদ্ধার। আর ৯ ধারার মামলার নাম কি? ৯ ধারার মামলার নাম হলো শুধুমাত্র দখল পুনরুদ্ধার। ৮ ধারা কোন আইন অনুসরণ করে চলে? ৮ ধারা হলো দেওয়ানি কার্যবিধি অনুসরণ করে চলে।
আর ৯ ধারা কোন আইন অনুসরণ করে চলে? ৯ ধারা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসরণ করে চলে। ৮ ধারার সাথে কি চাইতে হয়? ৮ ধারার সাথে ৪২ ধারা চাইতে হয়। আর ৯ ধারার সাথে কি লাগে না? ৯ ধারার সাথে ৪২ ধারা লাগে না। ৮ ধারা মামলার তামাদির মেয়াদ কত বছর? তামাদিনের ১৪২ অনুচ্ছেদ মতে ৮ ধারা মামলার তামাদির মেয়াদ হলো কত বছর? তামাদির মেয়াদ হলো ১২ বছর। 12 ১৪৪ বছর। অনুচ্ছেদ মতো ১২ বছর, ১৪৯ মতো কি হবে? ১৪৯ হবে ৬০ বছর। তাহলে ১৪৯ অনুচ্ছেদ কখন হবে? সরকার যখন স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারে মামলা দায়ের করবে, তাহলে সরকারের ক্ষেত্রে তামাদির মেয়াদ কত বছর? সরকারের ক্ষেত্রে তামাদির মেয়াদ হলো ৬০ বছর। স্যার আর আপনার ৯ ধারার মামলার তামাদির মেয়াদ কত বছর? তামাদিনের অনুচ্ছেদ ৩ অনুযায়ী শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলা 6 করলে মাস। তামাদির মেয়াদ হলো ৬ মাস। ৮ ধারার মামলায় আপনাকে কি প্রমাণ করতে হবে? ৮ ধারায় আপনাকে হচ্ছে সত্য প্রমাণ করতে হবে। হ্যাঁ? এখানে আপনার দখল আছে নাকি দখল নাই এটা কি বিবেচ্য বিষয় হবে? এটা বিবেচ্য বিষয় হবে না। আর ৯ ধারার মামলায় আপনাকে কি প্রমাণ করতে হবে? ৯ ধারার মামলায় আপনাকে প্রমাণ করতে হবে শুধুমাত্র কি? শুধুমাত্র দখল বেদখল কি করতে হবে? দখল বেদখল প্রমাণ করতে হবে। ৮ ধারা মামলার কোর্ট ফি কি? ৮ ধারার মামলার কোর্ট ফি হলো মূল্যানুপাতিক 2% হারে। সর্বোচ্চ কত টাকা? সর্বোচ্চ ৪০,০০০ টাকা। আর ৯ ধারার মামলার কোর্ট ফি কি হবে? অর্ধেক হুম, অর্ধেক। ১ অর্ধেক ভোলেরামের অর্ধেক বা মূল্যানুপাতিকের কি? অর্ধেক মূল্যানুপাতিকের অর্ধেক অর্ধেক কোর্ট ফি। অর্ধেক অর্ধেক। ভাইয়া মিউট করে দেন আপনি, আমাদের প্রশ্ন এরাইজ হলে আমরা হ্যান্ড রেজ করব। ঠিক আছে। ৮ ধারায় কার বিরুদ্ধে মামলা করা যায়? ব্যক্তি, সরকার উভয়ের বিরুদ্ধে মামলা করা যায়। আর ৯ ধারায় শুধু কার বিরুদ্ধে মামলা করা যায়? ৯ ধারায় শুধু আপনার হচ্ছে ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায়। তাহলে সকিনা বিবি যদি সরকারি জায়গায় যদি টং দোকান চালায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি তাকে বেদখল করে, সেক্ষেত্রে কিন্তু সকিনা বিবি আপনার ৯ ধারায় কি করতে পারবেন না? ৯ ধারায় কিন্তু সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন না। ৮ ধারায় মামলা করে যদি হেরে যান, তাহলে প্রতিকার কি হবে? প্রতিকার হলো আপিলও করতে পারবেন, রিভিউ করতে পারবেন। কিন্তু কি হবে না? কিন্তু রিভিশন হবে না। আর ৯ ধারায় মামলা করে যদি হেরে যান, আপিল রিভিউ হবে না। শুধুমাত্র হাইকোর্ট বিভাগে কি করতে পারবেন? হাইকোর্ট বিভাগে রিভিশন করতে পারবেন। এবং ৯ ধারায় মামলা করে হেরে গেলে আরেকটা প্রতিকার হলো আপনি আবার কিন্তু ৮ ধারায় নতুন করে কি করতে পারবেন? ৮ ধারায় নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারবেন। অস্থাবর সম্পত্তির দখল ১০ ধারায় বলা আছে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, রিকভারি অফ স্পেসিফিক মুভেবল প্রপার্টি। তাহলে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধিতে প্রদত্ত নির্দিষ্ট পদ্ধতিতে কি করতে পারেন? উহার দখল পুনরুদ্ধার করতে পারেন। তাহলে আমরা একেবারে ট্রু সেন্সে যদি বলি, আমরা ৮ ধারা এবং ৯ ধারায় কোন সম্পত্তি পুনরুদ্ধার করেছি? আমরা হচ্ছে স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি জমা পুনরুদ্ধার করেছি। আর ১০ ধারা এবং ১১ ধারায় আমরা কি পুনরুদ্ধার করব? অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করব। যেমন আপনার চিত্রকর্ম, আপনার মোবাইল, আপনার ল্যাপটপ, আপনার যেটা হলো কি টাকা পয়সা, ব্যাংক নোট, এগুলো আপনি কি করবেন? এগুলো আপনি পুনরুদ্ধার করবেন। তাহলে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আ আপনার হচ্ছে যদি মামলা করেন অস্থাবর সম্পত্তি ধান, গম, ছবি, বাসন-কোসন মানে হচ্ছে যেটা এক স্থান থেকে কি করা যায়? এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। তাহলে যে জিনিসটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় সেটা কি করা যায়? অর্থ দ্বারা কিন্তু পর্যাপ্ত প্রতিকার দেয়া যায়। তাহলে যেখানে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাবে, সেখানে কি আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন? সেখানে কিন্তু আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করবেন না। তাহলে ১০ ধারায় কি বলা আছে? ১০ ধারায় বলা আছে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। তাহলে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধি ১৯০৮ মোতাবেক কি করবেন? ওনার অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করবেন। আচ্ছা একেবারে ট্রু সেন্সে যদি বলি, ধরেন আলামিন ভাইয়ের এলাকা মুন্সিগঞ্জ, তাই না আলামিন ভাই? এখন এই আলামিন ভাইয়ের মুন্সিগঞ্জে কি হয়? মুন্সিগঞ্জে প্রচুর আলু হয়। হ্যাঁ, এখন আলুর সিজন কিন্তু। নতুন আলু উঠতেছে এখন, তাই না আলামিন ভাই? ওইদিন তো বাজার থেকে নতুন আলু কিনলাম। এখন আলুর সিজন, আলুর দাম কম। প্রচুর পরিমাণে আলু উঠতেছে। এখন আলামিন ভাই চিন্তা করলেন সিজনে যদি আলু সব বিক্রি করে ফেলি তাহলে সেক্ষেত্রে তো আমি কি পাবো না? আমি কিন্তু পর্যাপ্ত দাম পাচ্ছি না। চাষাবাদ করতে কিন্তু অনেক টাকা খরচ হইছে। এখন বর্ষাকাল যখন আসবে তখন হচ্ছে আলুর দাম বাড়বে, তরি-তরকারির দাম কমে যাবে। তখন আমি কি করব? সেই আলু বিক্রি করে দিব। এখন এই আলু স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি বলেন তো? সেটা আলুর জায়গায় গমও কিন্তু অস্থাবর অস্থাবর হতে পারে। সম্পত্তি। আলুর জায়গায় কিন্তু গমও হতে পারে। হ্যাঁ? সেটা কি সম্পত্তি? সেটা অস্থাবর সম্পত্তি। ১ কেজি আলুর দাম ৳৩০।
2 কেজি আলুর দাম ৬০ টাকা, ১০০ কেজি আলুর দাম এত টাকা। অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যায়। এখন আলামিন ভাই কি করলেন? সেই আলু নিয়ে হচ্ছে উনার এলাকায় যে কোল্ড স্টোরেজ আছেন, হ্যাঁ? আমাদের এলাকার ভাষায় বলে কোল্ড স্টোরেজ, কিন্তু এটার উচ্চারণ কি হবে? কোল্ড স্টোরেজ বা হিমাগার বাংলাতে যদি আমরা বলি। এখন আলামিন ভাই কি করলেন? ১০ টন আলু উনি হিমাগারে নিয়ে সংরক্ষণ করে রাখলেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যখন দাম বাড়বে তখন তিনি বাজারে বিক্রি করবেন। এখন ঘটনা যেটা হলো, এই আলামিন ভাই ১০ টন আলু নিয়ে রহিমের যেই আপনার হচ্ছে হিমাগার আছে, সেই রহিমের হিমাগারে কি করলেন? হিমাগারে রেখে আসলেন। তাহলে এখানে রহিমের ক্যারেক্টার কি হবে বলেন তো? রহিমের ক্যারেক্টার কি? জিম্মাদার ভেরি গুড। জিম্মাদার রহিম হবে কি? জিম্মাদার হবে রহিম হবে একজন জিম্মাদার। কার সম্পত্তির জিম্মাদার রহিম? রহিম হলো আলামিন আলামিন ভাইয়ের। ভাইয়ের আলামিন ভাইয়ের সম্পত্তির জিম্মাদার। এখন ঘটনা যেটা ঘটছে সেটা হলো, ওই যে রহিমের কাছে যে ১০ টন আলু জিম্মায় রাখা আছে, সেখান থেকে ধরেন ২ টন আলু ২ টন আলু কে নিয়ে গেছে? ২ টন আলু করিম নিয়ে গেছে। অ্যাকচুয়ালি রহিম সেটা হস্তান্তর করার কথা ছিল আলামিন ভাইয়ের কাছে। কিন্তু ঘটনা যেটা হলো, ওই ১০ টন আলু থেকে ২ টন আলু করিম নিয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে করিম যদি বলে যে টাকা পয়সা যা আছে দিয়ে দিলাম, টাকা পয়সা এগুলো নিয়ে রহিম আলামিন ভাইরে বুঝাইয়া দেন। আমি আলু নিয়ে গেছি, ওকে ফাইন। একথা বলার কিন্তু সুযোগ নাই। এই ক্ষেত্রে আমাদের এই ১০ ধারায় বলা আছে, এই রহিম যদিও তিনি জিম্মাদার, যদিও তিনি অস্থাবর সম্পত্তির প্রকৃত মালিক নন, শুধুমাত্র জিম্মাদার। জিম্মাদার হওয়া সত্ত্বেও তিনি কি করতে পারবেন? সে অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য ওই করিমের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করতে পারবেন যে ২ টন আলু নিয়ে গেছে। তাহলে আমাদের এখানে ব্যাখ্যাকে দেখেন বলা আছে যে অত্র ধারা অনুসারে একজন জিম্মাদার যার জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছেন। তাহলে এখানে রহিম সাহেব কার জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছেন? রহিম সাহেব আলামিন ভাইয়ের জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছেন। সেই ব্যক্তির হিতকর স্বার্থে, আলামিন ভাইয়ের হিতকর স্বার্থে নিয়োগের অধিকার রয়েছে, অর্থাৎ নিয়োগ হয়েছেন রহিম ভাই। এমন অবস্থায় সম্পত্তির দখল লাভের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন। অর্থাৎ রহিম যদিও অস্থাবর সম্পত্তির প্রকৃত মালিক নন, তিনি হলেন জিম্মাদার। জিম্মাদার হওয়ার পরেও তিনি কিন্তু মামলা দায়ের করতে পারবেন। ব্যাখ্যা ২ এ বলা আছে দেখেন যে, সম্পত্তির বর্তমান দখলের জন্য অস্থায়ী বা বিশেষ অধিকারী অত্র মোতাবেক, হ্যাঁ, রুজুকৃত মোকদ্দমাকে সমর্থনের জন্য যথেষ্ট। তাহলে আপনারা বলবেন, এই যে রহিম হিমাগারের মালিক, এই যে সে জিম্মাদার, সে ওই অস্থাবর সম্পত্তির কিন্তু মালিক না। সে কি? সে হলো কি বর্তমান দখলদার। দেখেন এখানে বলা আছে যে ব্যাখ্যা ২ এ বর্তমান দখলদার। তার এখানে কি আছে? অস্থায়ী অধিকার আছে, বিশেষ অধিকার আছে। সে অস্থায়ী অধিকার বা বিশেষ অধিকারের জন্য সে কিন্তু মোকদ্দমা দায়ের করতে পারবেন, এবং মোকদ্দমা দায়ের করে সে অস্থাবর সম্পত্তি কিন্তু সুনির্দিষ্টভাবে কি করতে পারবেন? সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। এখানে গ নাম্বার উদাহরণটা পড়েন আপনারা। দেখেন বলা আছে, কয়েকজন গুদাম রক্ষক। তাহলে সে একজন জিম্মাদার। গয়ের নিকট হতে কিছু পণ্য সরবরাহ করিবার দায়িত্ব প্রাপ্ত হয়, যাহা জিম্মাদার কয়ের দখল হতে খ গ্রহণ করে। তাহলে ক ক্ষয়ের বিরুদ্ধে পণ্যের জন্য কি করতে পারবেন? হ্যাঁ, পণ্যের জন্য কিন্তু মামলা দায়ের করতে পারবেন। অর্থাৎ গুদাম রক্ষক জিম্মাদার মামলা করে সেই অস্থাবর সম্পত্তি কি করতে পারবেন? অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। ক্লিয়ার হয়েছেন কি সবাই? সবাই বুঝতে পেরেছেন ১০ ধারা? আমরা ১১ ধারায় চলে যাব। জি স্যার। দেখেন জি আপনাদের স্যার। যেটা প্রবলেম হয় ১১ ধারা এবং ১২ ধারার মধ্যে একটা ঝামেলা মানে লেগে যায় আপনাদের। ১১ ধারা এবং ১২ ধারার মধ্যে সেম একই কথা বলা আছে। একেবারে ট্রু সেন্স এ আমরা যদি বলি ১১ এবং ১২ র মধ্যে বেসিক যে পার্থক্য দেখেন, একেবারে ট্রু সেন্স এ মনে রাখার জন্য বলতেছি। ১১ ধারায় হলো আপনি অস্থাবর সম্পত্তির মালিক। ১১ ধারায় কি? ১১ ধারায় হলো আপনি অস্থাবর সম্পত্তির মালিক, প্রকৃত মালিক। কিন্তু সেটা অন্য কারো কাছে আছে। যেমন জয়নাল আবেদীন একজন মৃত চিত্রকার, তাই না? জয়নাল আবেদীন মারা গেছেন। এখন জয়নাল আবেদীনের একটা চিত্রকর্মের মালিক আপনি। আমরা চেম্বারে কিন্তু চিত্রকর্ম লাগিয়ে রাখি। চেম্বারে চিত্রকর্মগুলো খুবই সুন্দর লাগে। এখন সেই চিত্রকর্মের মালিক কে? জয়নাল আবেদীনের চিত্রকর্মের মালিক হলেন আপনি। এখন সেই চিত্রকর্মটা আপনার কাছে নাই। কার কাছে আছে? রহিমের কাছে আছে। তাহলে এই ক্ষেত্রে আপনি মালিক, ওই রহিমের বিরুদ্ধে মামলা করে কিন্তু সেই চিত্রকর্ম সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। আবার ১২ ধারায় যখন চলে যাবে সেক্ষেত্রে হলো কি? আপনার জয়নাল আবেদীনের যে চিত্রকর্ম আছে, সেই চিত্রকর্ম রহিমের কাছ থেকে বা যার কাছে আছে তার কাছ থেকে আপনি কি করেছেন? ক্রয় বিক্রয় করার চুক্তি করেছেন। তাহলে একেবারে ট্রু সেন্স এ
11 এবং 12 এর মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, পার্থক্যটা হলো 11 তে আপনি প্রকৃত মালিক, কিন্তু অন্য আরেকজন দখলদারের কাছে আছে। আর 12 ধারায় হলো আপনি কি করেছেন? সেটা ক্রয় বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তাহলে 11 ধারায় বলা আছে কি? যে অব্যবহিত দখল লাভের অধিকারী ব্যক্তির নিকট থেকে দখল প্রদানের নিমিত্তে মালিক নয়, এরকম দখলকারী ব্যক্তির দায়-দায়িত্ব। তাহলে আপনি মালিক না, আপনি হলেন দখলকারী। যেমন আমার সামনে খুব সুন্দর একটা ঘড়ি আছে। এটা ধরেন আমি মালিক না, এটার আমি কি? দখলকারী। আমি নিয়ন্ত্রণ করে রাখছি। চুন এখন এই যে ঘড়িটা, এটা হলো কি? আমি নিয়ন্ত্রণকারী বা দখলকারী। তাহলে আমি কি করতে পারবো? আ আমার যিনি প্রকৃত মালিক, যিনি এই ঘড়ির প্রকৃত মালিক, তিনি কিন্তু আমার বিরুদ্ধে মামলা করে এই ঘড়ি কিন্তু সুনির্দিষ্টভাবে কি করতে পারবেন? পুনরুদ্ধার করতে পারবেন। কখন পুনরুদ্ধার করতে পারবেন? কারণ এই ঘড়িটা ধরেন হচ্ছে কি? রাজারা ব্যবহার করত। কে ব্যবহার করত? রাজারা ব্যবহার করত। সেই ঘড়ি আমার চেম্বারে আছে। এখন সেই ঘড়ির মালিক আমি না। সেই ঘড়ির মালিক কে? সেই ঘড়ির মালিক হলেন আপনি। তাহলে আপনার সাথে আমার কিন্তু এটা ক্রয় বিক্রয়ের কোনো চুক্তি হয়নি। জাস্ট কি হয়েছে? ক্রয় বিক্রয়ের কোনো চুক্তি হয়নি। জাস্ট কি হয়েছে আপনাদের সাথে? আপনি হলেন প্রকৃত মালিক, কিন্তু আমি হলাম দখলদার। তাহলে এরকম পরিস্থিতিতে দখলদারের বিরুদ্ধে মামলা করে কিন্তু আপনি পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে কয়টা গ্রাউন্ডে পুনরুদ্ধার করতে পারবেন? এই 11 ধারায় ৪ টা গ্রাউন্ডে আপনি অস্থাবর সম্পত্তি দখলদারের নিকট থেকে আপনি মালিক মামলা করে কি করতে পারবেন? পুনরুদ্ধার করতে পারবেন। দেখেন কি বলা আছে? যে ব্যক্তি কোনো অস্থাবর সম্পত্তির প্রকৃত মালিক নয়, তাহলে আমি কিন্তু এই ঘড়ির প্রকৃত মালিক না। আমি কি? আমি হলাম এই ঘড়ির দখলকারী বা নিয়ন্ত্রণকারী। তাহলে আমি যে দখলকারী বা নিয়ন্ত্রণকারী, এই ক্ষেত্রে আমি কি করতে পারবো? আমি হচ্ছে আমার যিনি প্রকৃত মালিক তিনি যদি মামলা করেন, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে আপনার হচ্ছে ৪ টি ক্ষেত্রে ওই অস্থাবর সম্পত্তির অবিলম্বিত দখল লাভের অধিকারী ব্যক্তির নিকট প্রদানে কি করতে পারবেন? সুনির্দিষ্টভাবে বাধ্য করতে পারবেন। অর্থাৎ আমার বিরুদ্ধে মামলা করে সে কি করতে পারবে? সুনির্দিষ্টভাবে বাধ্য করতে পারবে এই ঘড়ি কি করার জন্য? ঘড়ি হস্তান্তর করার জন্য, ট্রান্সফার করার জন্য। ভাইয়া তাহলে ওই 11 ধারাটা যদি আমরা এইভাবে চিন্তা করি যে এটা মৃত চিত্রকরের যে বিষয়টা এটা জাস্ট দখলে আছে, অন্য কারো দখলে আছে, হ্যাঁ, অন্য এই কারো বিষয়টা দখলে আছে, রাইট। ফাইন্ড আউট করতে পারি। অন্য দখলে আছে। কারো আর দখলে আর আছে। 12টা হচ্ছে এটা, হ্যাঁ, দখল আছে, ক্রয় তাহলে বিক্রয় আমরা চুক্তি বুঝবো হইছে। যে 12 তে দখলে হলো করবো ক্রয় বিক্রয় 11 চুক্তি হইছে। ধারাটা। জি, হ্যাঁ, 12 তে 12 হলো তে হলো ক্রয় এক বিক্রয় ক্রয় চুক্তি বিক্রয় হইছে। চুক্তি হয়েছে। চুক্তি হ্যাঁ, হইছে। তাহলে এই জিনিসটা মনে হয় সহজে ধরতে পারবো না জি, ভাইয়া? জি। স্যার একটা উদাহরণ দিলে ভালো হবে। আচ্ছা, উদাহরণ তো ঘড়ি দিয়ে দিলাম। দেখেন ঘড়ির ছবি পাঠাইছি আপনাদেরকে। ওকে, ওকে। জি স্যার, ওকে স্যার। জি। আচ্ছা দেখেন তাহলে ৪ টা গ্রাউন্ডে যিনি প্রকৃত মালিক ঠিক আছে এটা ভাইয়া, বুঝছি। ঠিক আছে, ওকে। যিনি প্রকৃত মালিক, সেই প্রকৃত মালিককে আমাকে কি করতে হবে? এই ঘড়ির মালিকানা হস্তান্তর করতে হবে। কখন? যখন দাবিকৃত সম্পত্তি দাবিদারের জিম্মাদার বা প্রতিনিধি হিসাবে প্রতিবাদীর নিকট রয়েছে। তাহলে এই যে ঘড়িটা আমার কাছে আছে, এটা ধরেন আপনি ইউরোপে যাবেন। এখন ইউরোপে যাওয়ার সময় আপনি চিন্তা করলেন যে ঘড়িটা আমি চেম্বারে রাইখা যাই। মামুন ভাইয়ের চেম্বারে, আবার আমি ইউরোপ থেকে আইসা সেই ঘড়ি নিয়ে যাব। তাহলে এটা আমার এখানে কি হিসাবে আছে বলেন তো? জিম্মার জিম্মাদার প্রপার্টি হচ্ছে। হিসাবে আছে। তাহলে আমি কি এই ঘড়ির মালিক? আমি তো এই ঘড়ির মালিক হুম, না। কিন্তু আমি কি? আমি হইলাম, দেখেন এই যে কর্নারে ভুল করে দিয়েছি। দখলকারী বা নিয়ন্ত্রণকারী। যারা ক্লাসে অমনোযোগী তারা কিন্তু বুঝবেন না। এখানে কিন্তু বুঝার বিষয় আছে। মুখস্থ করে কোনো লাভ হবে না। মুখস্থ করতে পারবেন, মনে থাকবে না বেশিক্ষণ। তাহলে এখানে আমি কিন্তু ঘড়ির মালিক না। আমি কি? আমি হলাম জিম্মাদার অর্থাৎ দখলকারী বা নিয়ন্ত্রণকারী। তাহলে এখন আপনি আমাকে ঘড়ি দিয়ে গেছেন, ইউরোপে যাওয়ার সময় আপনার চেম্বারে সাজায় রাখবো। আবার আপনি আসলে আপনাকে ফেরত দিয়ে দিব। এখন ঘটনা যেটা ঘটছে দেখেন উদাহরণে বলা আছে যে আমি কি করছি? আমি সেই ঘড়ি অন্য আরেকজনের কাছে বন্ধক রাখছি। স্বর্ণের ঘড়ি। কি করছি? বন্ধক রাখছি। বন্ধক রেখে টাকা আনছি। এখন আবার ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছি একটা দামি ঘড়ি, রাজাদের আমলের। ঘড়ি কি হবে? ঘড়ি কিন্তু বিক্রি হবে। তাহলে এই ক্ষেত্রে আপনি প্রকৃত মালিক। আপনি ইউরোপ থেকে এসে কি করতে পারবেন? আমার বিরুদ্ধে এবং হচ্ছে যার কাছে আমি বন্ধক দিছি, তার বিরুদ্ধে মামলা করে আপনি সেই ঘড়ি কিন্তু সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। এখন ঘড়ি কি স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি? অস্থাবর। যদিও অস্থাবর সম্পত্তি, তারপরেও কি করতে পারবেন? তারপরে সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধারে বাধ্য করতে পারবেন। কেন? কারণ এটা কিসের প্রপার্টি? কারণ এটা হলো জিম্মার প্রপার্টি। আপনি জিম্মার আমাকে প্রপার্টি। বিশ্বাস করে দিয়েছিলেন। জি। দ্বিতীয়ত বলা আছে দেখেন, যখন দাবিকৃত বস্তুর ক্ষতি হলে
অর্থ দ্বারা কি করা যায় না? অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যায় না। তাহলে যেখানে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যায় না, হ্যাঁ? সেখানে কি আদালত সুনির্দিষ্ট কারাসম্পন্ন নির্দেশ দিবেন? সেখানে আদালত কি করবেন? সেখানে আদালত কি করবেন? আপনার অবশ্যই সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন। যদিও সেটা অস্থাবর সম্পত্তি। যেমন জি। একেবারে ইস্যু সেন্সে আমরা যদি বলি, যেমন বিনয়বাবু। ওনার পরিবারের একটা দেবমূর্তি আছে। হিন্দু যারা আছেন, ওনাদের কি আপনার বাসার মধ্যে একটা লক্ষ্মী থাকে, তাই না? এখন সেই দেবমূর্তিটা হলো বিনয় বাবুর। কিন্তু সেটা ধরেন হচ্ছে রতীশ বাবুর কাছে আছে। তাহলে বিনয় বাবু মামলা করে কি করতে পারবেন? সেই দেবমূর্তি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। এখন রতীশ বাবু যদি বলে, ঠিক আছে ৳১০,০০০ নিয়ে যান। হবে? না। হবে না। কেন হবে না? কারণ এখানে তো যদিও আপনার হচ্ছে বিনয়বাবু প্রকৃত মালিক। এখানে কিন্তু রতীশ আর বিনয়ের মধ্যে কিন্তু কোন চুক্তি হয়নি। চুক্তি হয়েছে? চুক্তি হয়নি। বিনয়বাবু কি? ওই দেবমূর্তির প্রকৃত মালিক। তাহলে এখানে আপনার যদি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা না হয়, অর্থ দ্বারা কি পর্যাপ্ত প্রতিকার দেয়া যাচ্ছে? তাদের না, ধর্মীয় না, যে না, বিষয়গুলো আছে, ধর্মীয় বিষয়ে সেই দেবমূর্তির দাম কত? এটা কি নির্ণয় করা সম্ভব? সম্ভব অর্থ না। দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া সম্ভব? অর্থ দ্বারা কিন্তু সম্ভব পর্যাপ্ত প্রতিকার দেয়া কিন্তু সম্ভব না। সম্ভব তাহলে যখন দাবিকৃত বস্তুর ক্ষতি হলে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যায় না। সেই ক্ষেত্রে আদালত কি করবেন? সেক্ষেত্রে যদিও অস্থাবর সম্পত্তি, তারপরে আদালত কি করবেন? তারপরে আদালত সুনির্দিষ্ট সুনির্দিষ্ট কার্য কার্য সম্পাদন সম্পাদনের করবেন। নির্দেশ দিবেন। তৃতীয়ত বলা আছে যখন দাবিকৃত বস্তুর সাধিত ক্ষতির পরিমাণ নির্ণয় করা কি? ক্ষতির পরিমাণ নির্ণয় করা অসম্ভব। তাহলে আপনি হলো কি এই যে দেখেন অনেক আগে রাজাদের আমলের পুরাতন ঘড়ি, সেই ঘড়ির মালিক আপনি। আপনি হলেন কি রাজাদের যে ব্যবহৃত বাসন-কোসন, কাঁসা সেগুলোর মালিক আপনি। বা মৃত চিত্রকারের চিত্রের মালিক কে? মৃত চিত্রকারের চিত্রের মালিক আপনি। কিন্তু এগুলো অন্য কারো দখলে আছে, রহিমের দখলে আছে। কার দখলে আছে? রহিমের দখলে আছে। তাহলে আপনি রহিমের বিরুদ্ধে মামলা করে কি করতে পারবেন? হ্যাঁ, এটা সুনির্দিষ্টভাবে কি করতে পারবেন? সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। কেন পুনরুদ্ধার করতে পারবেন? কারণ এখানে দাবিকৃত বস্তুর সাধিত ক্ষতির পরিমাণ নির্ণয় করা কি? ক্ষতির পরিমাণ সম্ভব না। নির্ণয় করা অসম্ভব। তাহলে যেখানে ক্ষতির পরিমাণ নির্ণয় করা অসম্ভব, সেখানে আদালত কি করবেন? সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদেশ দেবেন। সেখানে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কি করবেন? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন। এই কথা কি বলা যাবে যে এখানে ঘড়ির দাম ৳১,০০০, হ্যাঁ, মৃত চিত্রকারের ছবির দাম ৳২,০০০ আর হচ্ছে রাজাদের বাসন-কোসনের দাম এত? কোন সুযোগ নেই। কেন নেই? নির্ণয় করা সম্ভব না। কত? কারণ এখানে কি করা যাচ্ছে না? ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাচ্ছে না। সম্ভব না। আর হলো কি জোর করে যদি নিয়া যায় অস্থাবর সম্পত্তি, তাহলে সেক্ষেত্রে কি হবে? যখন দাবিকৃত বস্তুর দখল দাবিদারের নিকট থেকে অন্যায়ভাবে হস্তান্তর হয়, সেক্ষেত্রে অন্যায়ভাবে যদি হস্তান্তর হয়, যদিও সেটা অস্থাবর সম্পত্তি, তারপরেও সেই অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধারে কি করা যাবে? বাধ্য করা যাবে। তাহলে হুম, এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে কয়টি ক্ষেত্রে অস্থাবর সম্পত্তির দখলদার প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করতে বাধ্য থাকবেন? ৪ টি ক্ষেত্রে। কয়টি ৪ টি ক্ষেত্রে? ক্ষেত্রে। ৪ টি ক্ষেত্রে। চাকরি। তাহলে ১১ ধারায় ৪ টি ক্ষেত্রে, ১২ ধারায় কিন্তু ৪ টি ক্ষেত্রে। ১১ ধারায় ৪ টি ক্ষেত্রে কখন? ১১ ধারায় ৪ টি ক্ষেত্রে হলো যখন আপনি কি? আপনি হলেন প্রকৃত মালিক। আর ১২ ধারায় ৪ টি ক্ষেত্রে কখন? যখন কি হবে? যখন হলো একটা চুক্তি প্রকৃত হয়ে যাবে। মালিক না। চুক্তি। আমাদের ১০টা ২১ বাজে, ১০টা ২৩ পর্যন্ত ২ মিনিটের একটা বিরতি। তারপরে আমরা ১২ ধারা থেকে শুরু করব ইনশাআল্লাহ। ২৩ থেকে শুরু হবে।
সেলিম ভাই একটা রং চা নিয়ে আসেন। একটা রং চা নিয়ে আসেন, রং চা। জি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ১২ ধারা থেকে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে। কয়টি ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন? উত্তর কি হবে? ৪ টি ক্ষেত্রে। কয়টি ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন? ৪ টি ক্ষেত্রে। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে, কয়টি ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না? উত্তর কি হবে? কয়টি ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না? ৮ টি ক্ষেত্রে ৮ টি ক্ষেত্রে ৮ টি ক্ষেত্রে। কত ধারায় বলা আছে? ২১ বলা আছে ২১ 21 ধারায় বলা ২১ আছে। তাহলে কেস ইন হুইচ স্পেসিফিক পারফরম্যান্স ইনফোর্সেবল, অর্থাৎ ৪ টি ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারেন। প্রথমত বলা আছে যে ক্ষেত্রে সম্মতিভুক্ত কার্য সম্পাদন সম্পূর্ণ বা আংশিক একটি ট্রাস্টের অন্তর্ভুক্ত। তাহলে ওই যে আমরা যে পড়েছি ১১ ধারার যেগুলো পড়েছি এগুলো সবই কিন্তু এখানে থাকবে। শুধু একটা বিষয় অতিরিক্ত থাকবে, সেখানে কি বলা আছে? যেখানে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না। সর্বশেষ যেটা। যে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, এক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারেন। তাহলে উপরের ৩ টা কোথা থেকে আসবে? উপরের ৩ টা কিন্তু ১১ ধারা থেকে চলে আসবে। যে ক্ষেত্রে সমুদ্রভুক্ত কার্য সম্পাদন সম্পূর্ণ বা আংশিক একটি ট্রাস্টের অন্তর্ভুক্ত। তাহলে ট্রাস্ট সম্পর্কিত যদি কোনো চুক্তি হয়, সেই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন। দ্বিতীয়ত বলা আছে, যে ক্ষেত্রে সমিতিভুক্ত কার্য সম্পাদন না করলে কার্যত যে ক্ষতি হবে তার নির্ণয়ের কোনো মানদণ্ডের অস্তিত্ব থাকে না। সেই ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কাজ সম্পাদনের নির্দেশ দিবেন। তৃতীয়ত বলা আছে, যে ক্ষেত্রে সমুদ্রভুক্ত কাজ এমন হয় যে তা সম্পাদন না করে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা কি করা যায় না? পর্যাপ্ত প্রতিকার দেয়া যায় না। সেই ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কাজ সম্পাদনের নির্দেশ দিতে পারেন। আর চতুর্থত বলা আছে, যেখানে আর্থিক ক্ষতিপূরণ পাওয়াই যাবে না, সেইখানে আদালত সুনির্দিষ্ট কাজ সম্পাদনের নির্দেশ দিতে পারেন। আমরা ১২ ধারা থেকে ২ টা বিষয় আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। যে চুক্তি সুনির্দিষ্ট কাজ সম্পাদন কত ধারায় আছে? ১২ ধারায় আছে। কয়টি ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট কাজ সম্পাদনের নির্দেশ দিতে পারেন? ৪ টি ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট কাজ সম্পাদনের নির্দেশ দিতে পারেন। এবং এখান থেকে বেসিক যে ইনফরমেশন সেটা হলো, আমরা সকলেই জানি স্থাবর সম্পত্তি সম্পর্কিত যদি চুক্তি হয়, সেই চুক্তির ক্ষেত্রে আদালত কি দিবেন? সেই চুক্তির ক্ষেত্রে আদালত হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন। এখানে কি করা যায় না? অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যায় না। আর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত কি দিবেন? অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত হচ্ছে ক্ষতিপূরণ প্রদানের কি করবেন? ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিবেন। কিন্তু অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও কিন্তু আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারেন। কোথায়? ১০ এবং ১১ ধারায়। তাহলে আমরা যদি উদাহরণগুলো দেখি, দেখেন ওই যে ১১ ধারার উদাহরণগুলো কিন্তু এখানে আছে। যে ক্ষয়ে একজন মৃত চিত্রকারের চিত্র কারুকার্যিত দুষ্প্রাপ্য চীনামাটির পাত্র আপনার হচ্ছে একজন বিক্রয় করতে আরেকজন কি করতে? ক্রয় করতে কি হয়? ক্রয় করতে সম্মত হয়। তাহলে ক্রয় বিক্রয় তার মানে এখানে কি হয়েছে? এখানে চুক্তি হয়েছে। কিসের চুক্তি? মৃত চিত্রকারের চিত্র ক্রয় বিক্রয়ের চুক্তি। তাহলে এখানে কি করা যাবে? আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাবে? আর্থিক ক্ষতিপূরণ যাবে না। দ্বারা কিন্তু পর্যাপ্ত প্রতিকার দেয়া যাবে না, এবং তার নির্ণয়ের মানদণ্ডের কি নাই? মানদণ্ডের কোনো অস্তিত্ব নাই। তাহলে আবারও আপনারা দেখেন ১১ ধারা এবং ১২ ধারা। আজকে কিন্তু আমরা ১২ না পড়লেও চলতো, কিন্তু এটা একটা আলাদা স্লট। কিন্তু তারপরেও আপনাদের যাতে পার্থক্যটা মনে থাকে সেজন্য কিন্তু ১২ ধারাটা কন্টিনিউ করেছি। তাহলে এখান থেকে আমাদের বেসিক যে বিষয়টা আমরা বুঝতে পারতেছি যে ১১ ধারার যে বিষয়গুলো আছে সেগুলোই ১২ ধারায়, কিন্তু ১২ ধারার ক্ষেত্রে কি থাকবে? ১২ ধারার ক্ষেত্রে কিন্তু ক্রয় বিক্রয়ের চুক্তি থাকবে। দ্বিতীয় উদাহরণে দেখেন যে ক্ষয়ের নিকট একটি বাড়ি ১,০০০ টাকায় বা ১,০০,০০০ টাকায় বা ১০,০০,০০০ টাকায় বিক্রি করতে চুক্তিবদ্ধ হয়। তাহলে বাড়ি বিক্রয়ের চুক্তিবদ্ধ হচ্ছে। এখানে কি আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাচ্ছে?
আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাচ্ছে না। তাহলে এখানে আদালত কি করবেন? হ্যাঁ, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন। তো মিউট করে রাখি। কেউ একজন আনমিউট আছেন। জিপিএস একটু মিউট করে দেন। মানে এদেশের আবার প্রধান উপদেষ্টা হারাইব। হ্যাঁ, মিউট করে দিয়েছেন। ঠিক আছে। প্রধান উপদেষ্টা নিয়ে আছেন আপনারা ক্লাসের মধ্যে। ১৩ ধারায় বলা আছে যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে কি বিলুপ্ত হয়েছে। অর্থাৎ চুক্তি সম্পাদনের সময় অস্তিত্ব ছিল। কিন্তু চুক্তি মোতাবেক কার্য সম্পাদনের সময় কি হয়েছে? চুক্তি মোতাবেক কার্য সম্পাদনের সময় আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। তাহলে চুক্তি সম্পাদনের সময় অস্তিত্ব ছিল। আপনারা নিশ্চয়ই পদ্মা নদীর মাঝি গল্প পড়েছেন, তাই না? উপন্যাস পড়েছেন। এখন পদ্মা নদীর মাঝিতে কুবের মাঝি আর হচ্ছে কপিলা। এখন কুবের মাঝির যে বাড়িটা আছে, সেই বাড়িটা আপনি ১,০০,০০০ টাকার বিনিময়ে ক্রয় করার জন্য কি হইলেন? ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হইলেন। এখন চুক্তিবদ্ধ হওয়ার পরের দিন কুবের মাঝির যে বাড়িটা আছে, সেই বাড়িটা কি হইল? বাড়িটা ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে গেল। তাহলে ১৩ ধারায় কি বলা আছে? যে চুক্তির বিষয়বস্তু অংশগতভাবে বিলুপ্ত হয়েছে। অর্থাৎ চুক্তি যখন করা হয় তখন সেটার অস্তিত্ব ছিল, বাড়িও ছিল, জমিও ছিল। কিন্তু চুক্তি মোতাবেক কার্য সম্পাদনের সময় কি হয়েছে? চুক্তি মোতাবেক কার্য সম্পাদনের সময় অংশগত বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ বাড়ি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে চুক্তি মোতাবেক কার্য সম্পাদন কি নয়? কার্য সম্পাদন পুরোপুরি কিন্তু অসম্ভব নয়। যেমন দেখেন যে ক খয়ের নিকট একটি বাড়ি ১,০০,০০০ টাকায় বিক্রি করতে কি হইলেন? বিক্রি করতে চুক্তিবদ্ধ হইলেন। কিন্তু চুক্তি সম্পন্ন হওয়ার পরদিন ঘূর্ণিঝড়ে কি হয়ে গেল? ঘূর্ণিঝড়ে বাড়িটি বিধ্বস্ত হয়ে গেল। তাহলে এখন ক্রয় মূল্য প্রদানের মাধ্যমে কি করা যাবে? ক্রয় মূল্য প্রদানের মাধ্যমে আপনার হচ্ছে চুক্তির অংশের কাজ সম্পাদনে কিন্তু বাধ্য করা যাবে। তাহলে অংশ কি আছে? হ্যাঁ, আপনার হচ্ছে বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে জমি কিন্তু আছে। জমি তো রয়ে গেছে। তাহলে জমির ক্ষেত্রে আদালত কি করতে পারেন? সুনির্দিষ্ট কাজ সম্পাদনের নির্দেশ প্রদান বাধ্য করতে হতে পারেন। পারে। ১৪ ধারায় বলা আছে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন। যেখানে অসম্পাদিত অংশ ছোট। যেমন রহিম এবং করিম ১০০ বিঘা জমি ক্রয় বিক্রয়ের জন্য কি হইলেন? ১০০ বিঘা জমি ক্রয় বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হইলেন। এখন চুক্তিবদ্ধ হওয়ার পর ১০০ বিঘা জমির মধ্যে দেখা যাচ্ছে কি আপনার ৯৮ বিঘা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায়। আর বাকি যে ২ বিঘা আছে সেই ২ বিঘা কি করা যায় না? ২ বিঘা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাচ্ছে না। তাহলে কত বিঘা করা যাচ্ছে? ৯৮ বিঘা করা যাচ্ছে। আর ২ বিঘা করা যাচ্ছে না। তাহলে আপনার এখানে অসম্পাদিত অংশটা কি? অসম্পাদিত অংশটা ছোট। আর সম্পাদিত ছোট অংশটা কি? সম্পাদিত অংশ বড়। বড়। তাহলে ১০০ বিঘার মধ্যে যদি ৫৮ বিঘা কার্য সম্পাদন করা যায়, আর ২ বিঘা করা যায় না, তাহলে এখানে কি হবে? এখানে হলো হ্যাঁ, অসম্পাদিত অংশটা কি? অসম্পাদিত অংশটা ছোট, অসম্পাদিত অংশ ২ বিঘা। আর সম্পাদিত অংশ ৯৮ বিঘা, সে ৯৮ বিঘা কি? বড়। তাহলে এই ১৪ ধারায় বলা আছে এই ক্ষেত্রে আদালত কি করবেন? যে অসম্পাদিত অংশ ছোট আছে ২ বিঘার জন্য আদালত কিসের নির্দেশ দিবেন? ২ বিঘার জন্য হলো ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিবেন। আর সম্পাদিত অংশ যে বড় ৯৮ বিঘা সেটার জন্য আদালত কি দিবেন? সেটার জন্য আদালত হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কিন্তু নির্দেশ প্রদান করবেন। তাহলে আপনার যে ক্ষেত্রে আপনার চুক্তি হয়েছে সেই চুক্তির অসম্পাদিত অংশটা ছোট আর সম্পাদিত অংশটা বড়, তাহলে সম্পাদিত অংশের জন্য সুনির্দিষ্ট কার্য সম্পাদন আর অসম্পাদিত অংশের জন্য কি দিবেন? অসম্পাদিত অংশের জন্য ক্ষতিপূরণ। আদালত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিবেন। কি হয়েছে? আর ১৫ ধারায় বলা আছে দেখেন যে একটা চুক্তি হয়েছে, যে সেই চুক্তির অসম্পাদিত অংশটা যদি বড় হয়ে যায় আর সম্পাদিত অংশটা যদি ছোট হয়ে যায়, ভিতরেই বসেন, বাইরে ঠান্ডা না? না না, সমস্যা নাই তো, আপনি বসেন ভিতরে, বাইরে তো ঠান্ডা, ভিতরে চেয়ারে বসেন। যে আপনি অস্থিরতা করতেছেন তো এই জন্য মানে আমার টেনশন লাগতেছে। ওটা পাইছেন যেটা ভিসা খুঁজছিলেন? কোথায়? আচ্ছা, ঠিক আছে। তাহলে ১৫ ধারায় বলা আছে কি একটা চুক্তি হয়েছে, সেই চুক্তির অসম্পাদিত অংশটা যদি বড় হয়ে যায়, ধরেন ১০০ বিঘা জমি ক্রয় বিক্রয়ের কি হয়েছে? ১০০ বিঘা জমি ক্রয় বিক্রয়ের চুক্তি হয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে কি
আপনার হচ্ছে 40 বিঘা বা 50 বিঘা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায়। আর বাকি যে 50 বিঘা বা 60 বিঘা সেটা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায় না। অর্থাৎ অসম্পাদিত অংশটা কি হয়ে যাচ্ছে? অসম্পাদিত অংশটা বড় হয়ে যাচ্ছে। যেমন আপনি নিজেই 100 বিঘা জমি ক্রয় বিক্রয়ের চুক্তিবদ্ধ হইলেন। এখন চুক্তিবদ্ধ হওয়ার পর যখন দলিল করতে যাবেন তখন দেখা যাচ্ছে সে আপনাকে 50 বিঘা বা 40 বিঘা লিখে দিতে পারতেছে। আর বাকি যে 60 বিঘা সেই 60 বিঘা আপনাকে দিতে পারতেছে না। চুক্তি মোতাবেক কার্য সম্পাদনের সময়। কারণ বাকি 50 বিঘা বা 60 বিঘা সেটা হলো কি? সেটা হলো অন্য আরেকজন ব্যক্তির। তাহলে অন্য ব্যক্তির সম্পত্তি তারা আপনাকে দিতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আদালত কি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন? এই ক্ষেত্রে কিন্তু আদালত চুক্তির সুনির্দিষ্ট দিবেন না। কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন। তবে করবেন। কখন করবেন? যখন আপনি নিজে, আপনি ক্রেতা, আপনি বলতেছেন যে মাননীয় আদালত যেহেতু অসম্পাদিত অংশটা বড়, তো মাননীয় আদালত যতটুকু করা যায় 40 বিঘা দিয়ে দেওয়া যাচ্ছে বা 50 বিঘা দেওয়া যাচ্ছে ততটুকুই আমাকে কার্য সম্পাদন দেন। অর্থাৎ আপনি বাদী, আপনি যদি কি করেন? আপনি যদি দাবি পরিত্যাগ করেন যে যেটা করা যাচ্ছে না সেটার দাবি আমি কি করলাম? দাবি পরিত্যাগ করলাম। লাল কালি দিয়ে দাগ দিবেন। এবং যে অংশটা করা যাচ্ছে না সেটার জন্য যে ক্ষতিপূরণ পাওয়ার যে আশা, সেই ক্ষতিপূরণ পাওয়ার আশাও আপনি ত্যাগ করেন। তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? যতটুকু কার্য সম্পাদন করা যায় ততটুকু কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করতে পারেন। তাহলে ১৫ ধারায় বলা আছে অসম্পাদিত অংশ যদি বড় হয়ে যায় আর সম্পাদিত অংশ যদি ছোট হয়ে যায় চুক্তির, তাহলে সেই ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না। তবে দিবেন, কখন দিবেন? যখন আপনি বাদী, আপনি ক্রেতা, আপনি যদি দাবি পরিত্যাগ করেন, যতটুকু কার্য সম্পাদন করা যাচ্ছে না এবং সেটার দাবি তো আপনি পরিত্যাগ করলেনই, পাশাপাশি হলো ক্ষতিপূরণ পাওয়ার যে আশা, সে আশাটাও ত্যাগ করেন, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করতে সুতরাং পারেন। হ্যাঁ, ১৬ ধারায় বলা আছে চুক্তির স্বতন্ত্র অংশে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। তাহলে যখন একটা চুক্তিতে কি থাকে? ২ টা অংশ থাকে এবং একটা অংশ থেকে অন্য অংশ কি হয়? অন্য অংশ স্বতন্ত্র এবং স্বাধীন হয়। তাহলে একটা চুক্তিতে কয়টা অংশ? একটা চুক্তিতে ২ টা অংশ। ২ টা অংশ। হুম? একটা চুক্তিতে কয়টা অংশ? একটা চুক্তিতে হলো ২ টা অংশ। একটা থেকে অন্যটি কি? অন্যটি হলো স্বতন্ত্র এবং স্বাধীন। তাহলে সেই ক্ষেত্রে চৌধুরী সাহেব যে বাংলা সিনেমায় আমরা দেখি, আপনার কি করলাম বাড়ি-গাড়ি সবই আমি কিনে নিলাম। আমি হলাম নায়ক সাকিব খান। এখন চুক্তি হইছে ক্রয় করার। পরবর্তীতে দেখা যাচ্ছে কি চৌধুরী সাহেবের যে পাজারো গাড়িটা আছে সেটা ১০ বছর ধরে ট্যাক্স দেওয়া হয় না। এখন প্রতি বছরে ৳১,০০,০০০ করে ট্যাক্স দিতে হয়। ১০ বছরে ৳১০,০০,০০০ ট্যাক্স জমছে। এখন চৌধুরী সাহেবের পাজারো গাড়ি কেউ তো পুলিশ তো ধরেও না, আটকায়ও না। ১০ বছর ধরে ট্যাক্স ফেল। পাজারো গাড়ি কিন্তু অনেক ট্যাক্স ফেল আছে রোডের মধ্যে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? তাহলে কোন চুক্তি যদি স্বতন্ত্র অংশে সুনির্দিষ্ট কাঠামো একটা যদি ২ টা অংশ থাকে, একটা থেকে অন্যটি স্বতন্ত্র এবং স্বাধীন হয়, তাহলে এই ক্ষেত্রে আপনার যেটা কার্য সম্পাদন করা যায়, বাড়ির কার্য সম্পাদন করা যায়। বাড়ির কাগজপত্র ওকে আছে। কিন্তু গাড়ির কাগজপত্র ওকে নাই। গাড়ির ট্যাক্স ফেল। তাহলে সেই ক্ষেত্রে যেটা করা যায় সেটার জন্য আদালত কি করতে পারেন? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করতে পারেন। ১৭ ধারায় বলা আছে অন্যান্য ক্ষেত্রে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধা। তাহলে যখনই আমরা চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাবো, তখন আমাদের কত ধারায় চাইতে হবে? ১৪, ১৫ এবং ১৬ ধারায় চাইতে হবে। ১৪, ১৫, ১৬ ধারার ক্ষেত্র ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আদালত কি করবেন না? অংশবিশেষ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করবেন না। তাহলে যখনই অংশবিশেষ কার্য সম্পাদন চাবেন, তখন কত ধারায় চাইতে হবে? তখন হলো ১৪, ১৫ এবং ১৬ ধারায় চাইতে হবে। ১৪, ১৫, ১৬ ধারা ব্যতীত আদালত কি করবেন না? অংশের কার্য সম্পাদনের আদেশ দিবেন না। ১৪, ১৫, ১৬ ধারাই চাইতে হবে। আংশিক কার্য সম্পাদন চুক্তির। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে ১৮ ধারা থেকে ত্রুটিপূর্ণ সত্যসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। এমসিকিউ পরীক্ষায় আসবে। হ্যাঁ, ত্রুটিপূর্ণ আমরা বিস্তারিত পড়ব লিখিত পরীক্ষার জন্য। ত্রুটিপূর্ণ সত্যসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার কয়টি? ২ টা পয়েন্ট এমসিকিউর জন্য এখান থেকে। তাহলে ত্রুটিপূর্ণ সত্যসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার হলো ৪ টি। কয়টি অধিকার? accepted. ত্রুটিপূর্ণ সত্যসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার হলো ৪ টি। কি, কি অধিকার? প্রথমতই বলা আছে পরবর্তীতে অর্জিত সত্য বিষয়ে চুক্তি পালনের অধিকার।
হ্যাঁ? আমরা এগুলো ডিটেইলস পড়বো ইনশাআল্লাহ রিটেনে। পরবর্তীতে যদি কোনো সত্য অর্জন হয়, যেমন ছেলে তার বাবা জীবিত আছে, বাবা সম্পত্তি বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হইলেন। তাহলে ছেলে বাবা জীবিত থাকা অবস্থায় বাবার সম্পত্তিকে বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হইতে পারেন? করলেন চুক্তি। তো সেই চুক্তির ক্ষেত্রে তো আদালত সুনির্দিষ্ট কার্যপ্রদান দিবেন না। কিন্তু ধরেন বাবা হচ্ছে আ ইহলোক ত্যাগ করলেন। এখন ছেলে মালিক হয়ে গেছে। পরবর্তীতে সত্য অর্জিত হয়েছে। যখন চুক্তি করেন তখন উনার সত্য ছিল না। সত্য কখন অর্জিত হয়েছে? সত্য হলো পরবর্তীতে অর্জিত হয়েছে। তাহলে সেই পরবর্তীতে যে সত্য অর্জিত হয়েছে, সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? সেই ক্ষেত্রে আদালত কিন্তু চুক্তি পালনের নির্দেশ দিতে পারেন। অর্থাৎ তখন ছেলে গিয়ে এই কথা বলতে পারবে না যে, "মাননীয় আদালত আমি যখন চুক্তি করি তখন তো আমার এখানে সত্য ছিল না।" হ্যাঁ? এখন আদালত আপনাকে জিজ্ঞাসা করবে যে, "এখন কি সত্য হইছে?" "হ্যাঁ, এখন তো সত্য হইছে।" তাহলে এখন যদি সত্য হয় তাহলে সেক্ষেত্রে কি করেন? সুনির্দিষ্ট কার্য সম্পাদন করেন। দ্বিতীয়ত বলা আছে রাজিনামা সংগ্রহের অধিকার। এগুলো কিন্তু ক্রেতার অধিকার। তাহলে আপনি বিক্রেতা, আপনি যেমন আপনার ভাই-বোন বা আত্মীয়স্বজনের রাজিনামা নিতে পারতেন, ঠিক তেমনি যিনি হচ্ছেন আপনার আপনি বিক্রেতা, আপনি যেমন আপনার ভাই-বোনের রাজিনামা সংগ্রহ করতে পারতেন, ঠিক তেমনি যিনি ক্রেতা আছে তিনিও আপনার ভাই-বোনের কি করতে পারবেন? রাজিনামা সংগ্রহ করতে পারবেন। তৃতীয়ত বলা আছে আপনি বিক্রেতা। আপনি কি করেছেন? আপনি আপনার জমি বন্ধক দিছেন। কার কাছে বন্ধক দিছেন? মিস্টার এক্স এর কাছে বন্ধক দিছেন। এখন বন্ধক দিয়ে আমার কাছে জমি বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হইছেন। তাহলে বন্ধক কি ক্রেতা ছুটায় দিবে নাকি বিক্রেতা ছুটায় দিবে বলেন তো? প্রশ্ন বুঝেননি? ক্রেতা ক্রেতা ছুটে ক্রেতা ছুটাই দিবে, ক্রেতা কেন বন্ধক দিবে ছুটাবে? বিক্রেতা। আপনি একটা জমি আমার কাছ থেকে ক্রয় করছেন। তাহলে আমি সেই জমি অন্য কারো কাছে বন্ধক দিছি। আমি বিক্রেতা। বন্ধক দিয়ে টাকা নিছি ১,০০,০০০। তাহলে সেই ৳১,০০,০০০ আপনি ক্রেতা কেন দিতে যাবেন? এটা তো বিক্রেতা দিয়ে দিবে। বিক্রেতা দেবে, বিক্রেতা দেবে। বিক্রেতা কে স্যার দিবে? এটা বিক্রেতা দিবে। এটা কমন সেন্স, তাই না? কে দিবে বলেন তো? বিক্রেতা বিক্রেতা দিবে, বিক্রেতা। বিক্রেতা দিবে। তাহলে এই অধিকারটা কার অধিকার? এটা হলো ক্রেতার ক্রেতার অধিকার। অধিকার। আর চতুর্থত বলা আছে কি? যদি সত্যের ত্রুটির কারণে চুক্তি সুনির্দিষ্ট কারণ সমাধান সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কি পাবেন? সেক্ষেত্রে আপনি সুদসহ ক্ষতিপূরণ পাওয়ার কি হবেন? সুদসহ ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন। সর্বশেষ যেটা পাবেন সেটা কি পাবেন? সুদসহ ক্ষতিপূরণ পাবেন। যদি আপনার সত্যের ত্রুটির কারণে আপনি ক্রেতা ধরেন হচ্ছে আপনার চুক্তি আদালত চুক্তি সুনির্দিষ্ট কারণ সমাধান দিতে পারতেছে না। কেন দিতে পারতেছে না? কারণ এখানে কি আছে? এখানে সত্যের ত্রুটি আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যে টাকাটা জমা দিছিলেন সেই টাকাটা তো আপনি পাবেনই। কিভাবে পাবেন? সুদসহ পাবেন। সুদসহ ক্ষতিপূরণ পাওয়ার কিন্তু আপনি কি হবেন? সুদসহ ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন। এটা কার অধিকার? ক্রেতার অধিকার। ক্রেতার অধিকার স্যার। ক্রেতার অধিকার। তাহলে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসলে পারা যাবে না যে ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার কয়টি? উত্তর কি হবে? ক্রেতার অধিকার হলো ৪টি। কয়টি অধিকার? ৪টি অধিকার। আচ্ছা আপনারা বলবেন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা কত ধারা অনুযায়ী করা হয়? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা ১২ ধারা অনুযায়ী করা হয়। তাহলে ১২ ধারায় আপনি যখন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করবেন, সেটার সাথে অতিরিক্ত হিসেবে কি চাইতে পারবেন? সেটার সাথে অতিরিক্ত হিসাবে ১৯ ক্ষতিপূরণ ধারায় কি চাইতে পারবেন? ১৯ ধারায় ক্ষতিপূরণ কিন্তু ক্ষতিপূরণ চাইতে পারবেন। পারবেন না? জি স্যার। হ্যাঁ? আপনি ১২ র জি সাথে ১৯ ধারায় কি চাইতে পারবেন? ১২ র সাথে কিন্তু ১৯ ধারায় ক্ষতিপূরণ ক্ষতিপূরণ চাইতে পারবেন। এখন আপনি ১২ ধারায় মামলা করেছেন। এখন ১২ ধারায় মামলা করে হেরে গেছেন। আপনি ১২ ধারায় যখন মামলা করেন তখন আপনি ১৯ ধারায় ক্ষতিপূরণের মামলা করেননি। অর্থাৎ ১২+১৯ চাননি। তাহলে পরবর্তীতে ১২ ধারার মামলায় হেরে গেছেন। তাহলে পরবর্তীতে আলাদা করে কি আবার ১৯ ধারায় মামলা করা যাবে? আলাদা করে কিন্তু আর মামলা ১৯ না যাবে ধারায় না স্যার স্যার। যাবে না। মামলা করা যাবে না যাবে না। না সেটা স্যার, বলা যাবে না। আছে কোথায় বলেন তো? সেটা বলা আছে হলো ২০ ধারায়। ২৯ ধারায় বলা আছে। কত ধারায়? ২৯ ধারায় বলা আছে। ২৯ ধারায়। হ্যাঁ, তাহলে এই ১৯ ধারায় কোন মামলা করা হয় বলেন তো? যত ক্ষতিপূরণের মামলা আছে, আমরা যত ক্ষতিপূরণের মামলা করি, সব মামলা কত ধারায় করব? সব মামলা ১৯ করব ধারায়। হলো অনেক অনেক ধারা ১৯ ধারা এবং এখানে আরেকটা বিষয় হলো আমরা যখন ১২ ধারার মামলা করব, সেটার সাথে ১২+১৯ চাইতে পারবে। আর আমরা যদি ১২ র সাথে ১৯ না চাই, পরবর্তীতে ১২ র মামলায় হেরে যাই, পরবর্তীতে আর আমরা আলাদা করে আর ১৯ এর মামলা করতে পারব না। সেটা বলা আছে হলো ২৯ ধারায়।
মুক্তিযুদ্ধ। ২০ ধারায় বলা আছে খেসারত পরিশোধ সুনির্দিষ্ট কার্য সম্পাদনে কি নয়? সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধা নয়। তাহলে একটা চুক্তির মধ্যে অনেক সময় বলা থাকে যে খেসারত মানে কি বলেন তো? তোকে কিন্তু অনেক খেসারত দিতে হবে। খেসারত মানে কি? ক্ষতিপূরণ খেসারত মানে হলো ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দিতে ক্ষতিপূরণ হবে, তাই দিতে না? হবে। খেসারত মানে কি? খেসারত মানে হলো ক্ষতিপূরণ। তাহলে চুক্তিতে যদি ক্ষতিপূরণের শর্ত থাকে এবং চুক্তি ভঙ্গকারী পক্ষ যদি তা প্রদান করতে ইচ্ছুকও থাকে, তারপরেও কি আদালত সুনির্দিষ্ট প্রতিকার দিবে না? অবশ্যই দিবে। একেবারে ট্রু সেন্সে আমরা যদি বলি, চুক্তির মধ্যে যদি খেসারত পরিশোধ বা ক্ষতিপূরণের শর্তও থাকে, তারপরেও আদালত যদি দেখেন যে আপনি হলেন আ সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাওয়ার অধিকারী, তাহলে কিন্তু আদালত কি করবেন? তাহলে কিন্তু আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন। অর্থাৎ চুক্তির মধ্যে ওই ক্ষতিপূরণের শর্ত থাকলেও আদালত কি করতে পারেন? আদালত হচ্ছে নিজে সুনির্দিষ্ট কার্য সম্পাদন কিন্তু দিতে পারেন। শর্ত দেয়া আছে যে টাকা পাবে, এটা না করতে পারলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। তারপরেও আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন। যদি আদালত মনে করেন। অর্থাৎ খেসারত পরিশোধের যে শর্ত, সেই শর্ত সুনির্দিষ্ট কার্য সম্পাদনে কি নয়? বাধা নয়। এমসিকিউ পরীক্ষায় আসবে, আমরা ১২ ধারায় করেছি। কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারেন? ৪টি ক্ষেত্রে। 7টি ৪ টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারেন। আর কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন না? 8টি ক্ষেত্রে। ৮ টি ক্ষেত্রে। আপনারা আছেন তো ঠিকঠাক? জি স্যার। বন্ধের দিন। হ্যাঁ, সবারই তো মনে হয় যে বাসায় বা যারা বাইরে ছিলেন হয়তোবা সন্ধ্যার পরে চলে আসছেন। কষ্ট হচ্ছে? কষ্ট হলে শেষ না করবেন। স্যার। হুম, না ঠিক স্যার, আছে। ক্লাস নেন স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারেন? ৮ টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারেন। এই যে ৮ টা ক্ষেত্র, এটা কিন্তু আপনাকে লিখিত পরীক্ষায় লিখতে হবে। এমসিকিউ পরীক্ষার সময় আপনি রিডিং পড়ে গেলেই হবে ভালো করে। কিন্তু লিখিত পরীক্ষায় কিন্তু আপনাকে লিখতে হবে। তাহলে এখন যেহেতু আমাদের হাতে সময় আছে, আমাদের ১২ ধারার ৪ টা গ্রাউন্ড তো মুখস্থই। হ্যাঁ? আর ২১ জি, ধারার যে ৮ টা গ্রাউন্ড, এটা কিন্তু আমরা খাতায় লিখে পড়বো। খাতায় লিখে পড়লে কি হবে? লিখিত পরীক্ষার সময় আর আপনাদেরকে নতুন করে আর মুখস্থ করা লাগবে না। তাহলে ১ম এই হুম, বলা আছে যে চুক্তির কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা কি করা যায়? আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যায়। তাহলে রহিম এবং করিম, হ্যাঁ, ১০ কেজি গম বিক্রয়ের চুক্তি করলেন। ১ কেজি গমের দাম ৳৪৫, ১০ কেজি গমের দাম ৳৪৫০। তাহলে এখানে কি করা যাচ্ছে? এখানে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা কি করা যাচ্ছে? পর্যাপ্ত দেড়শো প্রতিকার দেয়া যাচ্ছে। তাহলে যেখানে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাবে, সেখানে কি আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন? দিবেন সেখানে না। কিন্তু আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন না। দ্বিতীয়ত বলা আছে দেখেন যে, যেই চুক্তি অত্যন্ত জটিল চুক্তি এবং চুক্তির মধ্যে কি আছে? অসংখ্য বিবরণ আছে এবং যেটা পক্ষগণের কিসের উপর নির্ভরশীল? ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। তাহলে অসংখ্য জটিল চুক্তি, ধরেন হচ্ছে ঢাকার আ থেকে আপনার সদরঘাট থেকে লঞ্চে মাল উঠবে, হ্যাঁ? বা হচ্ছে আপনার শিপে মাল উঠবে, সেই মাল যাবে নারায়ণগঞ্জ বন্দরে। নারায়ণগঞ্জ থেকে আবার মালামাল উঠবে, নামবে। আবার সেই মালামাল যাবে চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম থেকে দিল্লি যাবে, দিল্লি থেকে তারপর হচ্ছে আমেরিকা যাবে। অত্যন্ত জটিল চুক্তি। অসংখ্য বিবরণ। সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবে না। তারপরে বলা আছে যে চুক্তির ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। তাহলে রহিম আর করিম তাদের ব্যক্তিগত কাজ করার জন্য কি করলেন? চুক্তিবদ্ধ হইলেন। অথবা একজন আরেকজন বিয়ে করার চুক্তিবদ্ধ হইলেন। বা বই লেখার জন্য, সাহিত্য গ্রন্থ রচনার জন্য চুক্তিবদ্ধ হইলেন। যেটা কিসের উপর নির্ভরশীল? গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হইলেন। ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। তাহলে ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল সেই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য দিবেন না। সম্পাদনের নির্দেশ দিবেন দিবেন না। না। তৃতীয়ত বলা আছে যে চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গতভাবে নির্ণয় করতে ব্যর্থ হয়। এখন চুক্তির মধ্যে শর্ত দিয়েছেন। কি শর্ত দিয়েছেন সেটা আদালত নির্ণয় করতে পারতেছে না। নির্ণয় করতে কি হচ্ছে? নির্ণয় করতে ব্যর্থ হচ্ছে। তাহলে যে চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গতভাবে নির্ণয় করতে ব্যর্থ হয়, সেই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করবেন না। চতুর্থত বলা আছে যে চুক্তিসমূহ তার প্রকৃতিগত কারণেই কি? বাতিলযোগ্য, অর্থাৎ বাতিল চুক্তি। বাতিল চুক্তি কি? ধরেন হচ্ছে আপনার ভাইয়ের সম্পত্তি, বোনের সম্পত্তি বা হচ্ছে আপনি বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হইলেন। বা আপনার একটা জমি আছে, সেই জমিটাই আপনি বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হইলেন। কিন্তু আপনি পার্টিকে বলছেন, যার কাছে বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, তাকে বলেছেন জমি ঠিকঠাক আছে। কিন্তু প্রকৃতপক্ষে জমি ঠিক নাই। জমির উপর দিয়ে গ্রামবাসী হাঁটা চলাফেরা করে, সেখানে মলমূত্র ত্যাগ করে। অর্থাৎ চুক্তিটা কি চুক্তি? বাতিলযোগ্য চুক্তি। বাতিল সেই বাতিল। চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কিন্তু নির্দেশ দিবেন না।
তারপরে বলা আছে জিম্মাদার তার ক্ষমতার বাইরে গিয়ে যদি চুক্তি করে, তাহলে যে আপনি আমাকে ঘড়ি দিয়ে গেছেন, কিসের জন্য ঘড়ি দিয়ে গেছেন? ইউরোপে যাওয়ার সময় দেখাশোনা করার জন্য দিয়েছেন। তাহলে আমি সেই ঘড়ি যদি অন্য কারো কাছে বিক্রি করার চুক্তি করি, সেই চুক্তির ক্ষেত্রে কি আদালত সুনির্দিষ্ট কার্যপদ্ধতি নির্দেশ দিবেন? সেই চুক্তির ক্ষেত্রে কিন্তু আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কি করবেন না? হ্যাঁ, কার্য সম্পাদনের নির্দেশ দিবেন না। তারপরে হলো কোম্পানির ম্যানেজার। তাহলে ওই যে আমাদের যে মালিবাগ ব্রাঞ্চের যে কোম্পানির ম্যানেজার, তাকে কত % পর্যন্ত ক্ষমতা দেওয়া হয়েছিল ডিসকাউন্ট দিতে পারবে? ভাই 15% পর্যন্ত, তাই না? ম্যানেজারকে কত পার্সেন্ট পাওয়ার দেওয়া হয়েছিল? 15%। এখন ম্যানেজার যদি 20% ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়, সেই চুক্তির ক্ষেত্রে কি আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদন নির্দেশ দিবেন? সেই দিবে চুক্তির না। ক্ষেত্রে কিন্তু আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদন নির্দেশ দিবেন না। তারপরে বলা আছে যে সকল চুক্তির কার্য 3 বছরের অধিক সময় ধরে কি করতে হয়? 3 বছরের অধিক সময় ধরে সম্পাদন করতে হয়। যেই সকল চুক্তির কার্য 3 বছরের অধিক সময় ধরে সম্পাদন করতে হয়, সেই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করবেন না। তারপরে বলা আছে যে চুক্তির উল্লেখযোগ্য অংশ চুক্তির আগে বিলুপ্ত হয়ে গেছে, সাবজেক্ট ম্যাটার নাই, সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন না। আরেকটা বিষয় চুক্তি আইন থেকে এসেছে, যে চুক্তিতে আরবিট্রেশন ক্লোজ থাকে, অর্থাৎ চুক্তির মধ্যে শর্ত দেওয়া থাকে, এই চুক্তি যদি ভঙ্গ হয়, এই নিয়ে আমরা আদালতে মামলা করব না। আমরা নিজেরা বসে সালিস মীমাংসার মাধ্যমে বসে কি করব? বসে আমরা শেষ করব। তাহলে সেই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করবেন না। আচ্ছা, আমরা কিছু উদাহরণ দেখি, দেখেন। সরকারের শতকরা 4 টাকা হারে 1 লক্ষ টাকা ঋণপত্র। তাহলে 4 টাকা হারে শতকরা 1 লক্ষ টাকা ঋণপত্র কত হয় বলেন তো? 4,000 টাকা। 4,000 টাকা। তাহলে এখানে কি অর্থ দ্বারা প্রতিকার দেয়া যাবে? এখানে অর্থ দ্বারা কি করা যাচ্ছে? দেওয়া অর্থ যাবে দ্বারা না। পর্যাপ্ত প্রতিকার দেয়া যাচ্ছে। যেখানে অর্থ যাচ্ছে। দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাবে, সেখানে কি আদালত দি- সুনির্দিষ্ট কার্যসম্পাদন নির্দেশ দিবেন? সেখানে কিন্তু দিবেন না। আদালত সুনির্দিষ্ট কার্যসম্পাদন নির্দেশ দিবেন না। দ্বিতীয় উদাহরণে দেখেন বলা আছে প্রতি বক্স নীল 1,000 টাকা দরে 40 বক্স নীল। তাহলে 1,000 টাকা করে 40 বক্স নীলের দাম কত? 40,000 টাকা। 40,000। হ্যাঁ, তাহলে এখানে কি করা যাচ্ছে? অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাচ্ছে। তাহলে যেখানে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাবে, সেখানে কিন্তু আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন না। তারপরে দেখেন ক, খ এর ব্যক্তিগত কাজ করতে চুক্তিবদ্ধ হয়। তাহলে যে চুক্তির বিষয়বস্তু ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল, সেই চুক্তির ক্ষেত্রে কি আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন? দিবেন না। না। তাহলে ব্যক্তিগত কাজ করতে চুক্তিবদ্ধ হইছে, সেই চুক্তির ক্ষেত্রে কিন্তু আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন না। তারপরের উদাহরণ দেখেন বলা আছে ক, খ কে তার ব্যক্তিগত কাজে নিয়োগ করতে চুক্তিবদ্ধ হয়। তাহলে এই যে ব্যক্তিগত কাজ করতে কাজে নিয়োগ করতে চুক্তিবদ্ধ হইছে, সেই চুক্তির ক্ষেত্রে কি আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন? সেই দিবে চুক্তির না। ক্ষেত্রে কিন্তু আদালত সুনির্দিষ্ট কার্য দিবেন সম্পাদনের নির্দেশ দিবেন না। না। হ্যাঁ, তারপরে দেখেন আ একজন গ্রন্থাকার একজন প্রকাশক ক্ষয়ের সাথে একটি সাহিত্য গ্রন্থ রচনা সমাপ্ত করার জন্য কি হয়? চুক্তিবদ্ধ হয়। তাহলে সাহিত্য গ্রন্থ রচনা করার জন্য যে চুক্তিবদ্ধ হইছে, সাহিত্য গ্রন্থ রচনা এটা কিসের উপর নির্ভরশীল? ব্যক্তিগত স্যার। হ্যাঁ, ব্যক্তিগত ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। তাহলে যে চুক্তির নির্ভরশীল। বিষয়বস্তু ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল, সেই চুক্তির ক্ষেত্রে কি আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন? না। দিবে না। সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কিন্তু নির্দেশ দিবেন না। তারপরের উদাহরণ দেখেন যে ক, খ এর নিকট জমি ইজারা প্রদান করলো। খ ইজারার পরদিন থেকে 3 বছরের জন্য বিশেষ পন্থায় চাষাবাদ করতে চুক্তিবদ্ধ হইল। তাহলে আমরা এই যে 7 নম্বর পয়েন্টে পড়েছি, যে চুক্তির কার্য 3 বছরের অধিক সময় ধরে সম্পাদন করতে হয়, সেই চুক্তির ক্ষেত্রে কি আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদন নির্দেশ দিবেন? সেই চুক্তির ক্ষেত্রে কিন্তু দিবে না। আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কিন্তু নির্দেশ প্রদান করবেন না। কেন করবেন না? কারণ এখানে কি করা হচ্ছে? 3 বছরের অধিক সময় ধরে সম্পাদন করা লাগতেছে।
তারপরের উদাহরণ দেখেন যে ক খ এর সাথে চুক্তিবদ্ধ হয় ১,০০০ টাকা প্রদানের বিনিময়ে খয়ের একটি কি করবে? খয়ের একটি ছবি আঁকবে। তাহলে ছবি আঁকা কিসের উপর নির্ভরশীল? ব্যক্তিগত ছবি আঁকা যোগ্যতার হলো উপর। ব্যক্তিগত ব্যক্তিগত যোগ্যতার যোগ্যতা। উপর নির্ভরশীল। তাহলে ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল এই ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করবেন না। তারপরে দেখেন বলা আছে ক খ এর সাথে ক্ষয়ের প্রয়োজন হতে পারে এমন কতিপয় ধরনের প্রয়োজনীয় মালামাল। এখন আপনার কি প্রয়োজন হইতে পারে? কি মালামাল সরবরাহ করব? এটা চুক্তির মধ্যে বলা নাই। তাহলে আপনার কি প্রয়োজন হবে? কি ধরনের মালামাল সরবরাহ করব? এটা চুক্তির মধ্যে বলা নাই। তাহলে সেই চুক্তির ক্ষেত্রে কি আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন? সেই চুক্তির ক্ষেত্রে কিন্তু আদালত দিবেন না। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন না। তারপরের উদাহরণ দেখেন যে ক খ কে বিয়ে করা চুক্তিতে আবদ্ধ হয়। তাহলে বিয়ে করা কিসের উপর নির্ভরশীল? ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। তাহলে এই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করবেন না। ২১ এর কতে বলা আছে অরেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কি নয়? সুনির্দিষ্টভাবে কার্যকরীকরণ যোগ্য নয়। তাহলে একটা চুক্তি যদি হয়, সেই চুক্তিটা যদি স্থাবর সম্পত্তি সম্পর্কিত হয়, তাহলে সেই চুক্তিটি অবশ্যই ১৯০৮ সালের যে রেজিস্ট্রেশন আইন আছে, সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কি হতে হবে? সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী লিখিত এবং রেজিস্ট্রিকৃত হতে হবে। এখন চুক্তি হয়েছে, সেই চুক্তিটা স্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি। যেমন আপনার একটা জমি আপনি বিক্রি করার জন্য কি হইলেন? চুক্তিবদ্ধ হইলেন। এখন এই যে জমি বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, এই চুক্তিটা অবশ্যই কি করতে হবে? ১৯০৮ সালের যে রেজিস্ট্রেশন আইন আছে, সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রিকৃত করতে হবে। এখন আপনার চুক্তি করেছেন, চুক্তিটা যদি রেজিস্ট্রিকৃত না করেন, তাহলে সেই চুক্তির ক্ষেত্রে কি সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে? সেই চুক্তির ক্ষেত্রে কিন্তু জি না। সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। এবং আরেকটা বিষয় বলা আছে, চুক্তির সুনির্দিষ্ট কার্য সমাধানের মামলা দায়ের করার সময় অবশিষ্ট মূল্যাংশ কি করতে হবে? আদালতে জমা দিতে হবে। যেমন সর্বশেষ ক্লাস শেষ করে দিচ্ছি। আপনি সবাই একটু ট্রু সেন্স এ শুনবেন। এই পয়েন্টটা কিন্তু মুখস্থ করেন। যে অবশিষ্ট চুক্তি মূল্য আদালতে জমা দিতে হবে এটা বুঝি না। যেমন আপনার ঢাকার উত্তরায় ৪ কাঠা জমি আছে। এখন ৪ কাঠা জমি আপনি ৪ কোটি টাকায় কি করলেন? ৪ কোটি টাকায় বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হইলেন। এখন বায়না চুক্তি করলেন ১ কোটি টাকা কি করা হলো? ১ কোটি টাকা বায়না করা হলো। বাকি ৩ কোটি টাকা কখন দেয়া হবে? যখন আপনার দলিল করা হবে তখন দেয়া হবে। এখন ঘটনা যেটা হলো চুক্তি মোতাবেক কার্য সম্পাদন করার সময় আর কার্য সম্পাদন হচ্ছে না সেই কারণে মামলা হলো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের। এখন আপনি যখন এই ১২ ধারায় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করবেন, তখন বাকি ৩ কোটি টাকা আপনাকে কি করতে হবে? আদালতে জমা দিতে হবে। বাকি ৩ কোটি টাকা আদালতে জমা দিয়ে তারপরে আপনাকে কি করতে হবে? তারপরে আপনাকে মামলা দায়ের করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সবাইকে।